আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যত টাইপের ম্যাথ আছে ফিজিক্সে সব কয়টা আজকে একটা ক্লাসেই শেষ করে ফেলবো। তোমাদের কিন্তু অনেক ভয় থাকে যে মেডিকেলে তো আসে প্রশ্ন, তো ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে, ডেন্টাল একটু বেশি আসে, এফএমসি তো আসে, তো দুইটা তিনটা যে কটা প্রশ্ন আসুক না কেন এগুলো যাতে একটাও যাতে মিস না হয়। তো আজকের ক্লাসে ফার্স্ট বার সেকেন্ড বার দুইটাই শেষ করব। তো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে চ্যাপ্টার দিয়ে শুরু করব, ভৌত জগৎ। ভৌত জগতের মধ্যে যে ত্রুটি যে টপিকটা রয়েছে সেখানে ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। একটি গোলকের পরিমাপ ও ব্যাসার্ধ দেওয়া আছে 2.5 প্লাস মাইনাস 0.2। আগে তোমাদের জানতে হবে এটার মিনিং কি। এই যে 2.5 এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর প্লাস মাইনাসের পরে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ত্রুটি। হলে আয়তন পরিমাপের শতকরা ত্রুটিটা কত হবে? দেখো ভাইয়া, আয়তনের আগে তোমার বেসিক ফর্মুলা জানা থাকা লাগবে। কার? গোলকের আয়তনের বেসিক ফর্মুলা হচ্ছে ভি সমান সমান 4/3 পাই আর কিউব। তাহলে আমরা এটা বলতে পারি যে ভি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে ঘনের সমানুপাতিক। ওকে, আচ্ছা। তো এখন আয়তনের ত্রুটি বের করার জন্য টেকনিকটা হচ্ছে ডেল ভি বাই ভি, এটাই হচ্ছে আয়তনের ত্রুটি, ইজ ইকুয়াল টু যার ভ্যালুটা তোমাকে দিয়ে দিছে প্রশ্নে, কারটা আরেকটা দেওয়া আছে, তাহলে আর এর ত্রুটিটা আগে লিখবা, ঠিক আছে? তারপর পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, এইটাই হচ্ছে রুল। তো এখন কিছুই না, তুমি জাস্ট ভ্যালুগুলো বসায় দাও। 3 ইন্টু ডেল আর মানে হচ্ছে যতটুকু ত্রুটি ছিল 0.2, হ্যাঁ, আর মানে হচ্ছে আদি ভ্যালুটা 2.5। আর যেহেতু এটা শতকরা আকারে বের করতে বলছে, সো একটা 100 দিয়ে গুণ করে দিবা। তাহলে এটা আমরা ইজি এটা ক্যালকুলেশন করতে পারি। 2.5 এবং 100 কাটাকাটি করলে 40 হয়। এখন খেয়াল করে দেখো, 40 সাথে আবার 0.2 গুণ করলে কত হয়? 4 সাথে 2 গুণ করলে 8 হয়, ঠিক আছে? আর শূন্য আর এখানে পয়েন্ট, এটা কাটাকাটি যাবে। 8 এর সাথে যদি তুমি 3 গুণ করো 24। সো দ্য কারেক্ট আনসার ইজ 24%। খেয়াল করো এখানে 0.24% এগুলো আছে, তোমরা কিন্তু সেগুলো দাগাবা না, ঠিক আছে? তোমরা দাগাবা কত? 24%। আশা করি পুরোপুরি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার ও প্রকৃত মান যদি 10.40 সেন্টিমিটার হয়, তাহলে পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? তো ত্রুটির বেসিকটা কি, মানে কোন একটা জিনিস আমরা ভুল করতেছি, কতটুকু ভুল করতেছি, কিভাবে পরিমাপ করব? সেটা হচ্ছে উপরে হবে চেঞ্জ, যতটুকু পরিবর্তন হয়ে গেছে, আর নিচে কি হবে? আদি বা ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে? তো এখন চেঞ্জ কতটুকু হয়েছে? প্রকৃত ভ্যালুটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর আর হচ্ছে পরিমাপকৃত হচ্ছে 10 সেন্টিমিটার, প্রকৃত হচ্ছে 10.4। তো তোমার কাজ থাকবে দুইটার বিয়োগফল নির্ণয় করা, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে বলতে পারি 10.4 মাইনাস 10 করলে 0.40 সেন্টিমিটার হবে। আর নিচে কি হবে? নিচে হবে ইনিশিয়াল ভ্যালু, অথবা আমরা এইভাবে বলতে পারি অরিজিনাল ভ্যালু, অথবা এইভাবে বলতে পারি অরিজিনাল, ঠিক আছে? আমরা তো সবকিছু প্রকৃত মানের সাথে নির্ণয় করে থাকি। তো অরিজিনাল ভ্যালুটা হচ্ছে 10.4, যেহেতু এটা পার্সেন্টেজ আকারে সব আছে, সো এটা 100 দিয়ে গুণ করে নিবা। 100 ইন্টু 0.4 তাহলে 40, 40 ডিভাইড বাই 10.40। এখন চলো আমরা কমন সেন্স অ্যাপ্লাই করি, যে 40-কে 10 দিয়ে ভাগ করলে 4 আসে, কিন্তু এখানে তো 10 না, এখানে 10 এর চেয়ে একটু বড় ভ্যালু আছে, সো হরের ভ্যালুটা কি? একটু বড়, 10 এর চেয়ে একটু বড়। তার মানে আমাদের আনসারটা কি হবে? 4 এর চেয়ে একটু ছোট হবে। ক্লিয়ার? 4 এর চেয়ে একটু ছোট হবে। যদি এটা এমন হইতো 10 হতো, তাহলে 40/10 করলে 4 হইতো, বাট এটা তো 10 না, এটা 10.40, সো হরের ভ্যালুটা একটু বড় আছে। সো আমাদের আনসারটা 4 এর চেয়ে একটু ছোট হবে। এখন 4 এর চেয়ে একটু ছোট তুমি কাকে পাচ্ছ? 3.8 কেও পাচ্ছ, 3.84 পাচ্ছ। এটা হবে না, এটাও হবে না। সো ঝামেলা হইতাছে এই দুইটার মধ্যে কোনটা হবে। তো এটা বের করার জন্য এখন কিছু করার নাই, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা কিভাবে করবা? সেটা হচ্ছে কোনো পয়েন্ট রাখা যাবে না, কোনো পয়েন্ট রাখা যাবে না। তাহলে উপর নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলে কি হবে? 4000 হবে। আর নিচে কত হবে? এটাকে 100 দিয়ে গুণ করলে কত হবে বলো দেখি? 1040, ঠিক আছে? এখন তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করবা? 1040 লিখবা, তারপরে হচ্ছে 4000 লিখবা, ঠিক আছে? এখন তুমি 1040-এর নামটা তো পারো, তাই না? 1040, 1040, 1040 দুগুণ 2080, 3 1040 কত হবে? 3000, আর এখানে 120 হবে। 3120, তো 3 দিয়ে দিলে 3100 তো কত হবে? 20 হবে। যদি এটা বিয়োগ করে ফেলি তাহলে কত হবে? 0 8 হাতে থেকে 1, হ্যাঁ, তাহলে 1 আর 2, তাহলে 0 থেকে 2 চলে গেলে আবার 8 থাকে। এখন 880 এটা কি 1040-এর চাইতে তো ছোট, তাই না? তাহলে তোমাকে যে কাজটা করা লাগবে, একটা দশমিক আনা লাগবে। এখানে যদি তুমি দশমিক আনো তাহলে এখানে একটা শূন্য আসবে। ওকে, আচ্ছা। এখন 8800 এটাকে ভাগ করবো 1040 দিয়ে। তো কমন সেন্স কি বলে? 8 দিয়ে তো অবশ্যই যাওয়ার কথা। 8 দিয়ে যদি আমরা গুণ করি 8000 হয়, 8 এর সাথে আবার 40 গুণ করলে কত হবে? 320 হয়। সো 8320, 8320 হয় যদি আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে? তারপর কত হবে?
এটা বিয়োগ করলে 0, 0 থেকে 2 বিয়োগ করলে 8 হয়, থাকে 1, তাই 3 আর 1 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়। একটা জিনিস খেয়াল করে দেখো 3.8, এরপর আমাদের এই ভ্যালুটা কিন্তু 0 হয় নাই। যদি এমন হয়তো ভাগশেষটা 0, তাহলে এখনই আনসারটা 3.8টা দাগায় ফেলতাম। আমাদের তো দুইটা থেকে একটা চুজ করতে হবে, তাই না? একটাই তো আনসার হবে, তাই না? এখন 3.8 কি আনসার হবে? হবে না। কেন হবে না? কারণ আমাদের তো এখানে 0 আসে নাই। যদি এখানে 0 আসতো তাহলে 3.8 হইতো। সো কমন সেন্স কি বলতেছে? 3.84 হবে, অর্থাৎ 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। কিভাবে? তুমি এখানে আবার মনে একটা শূন্য নিয়ে আসো, তাহলে 4 এর সাথে এটা গুণ করো, তো 4 এর সাথে গুণ করলে প্রায় এটা এসে পড়ে, ঠিক আছে? 4 দিয়ে এটা গুণ করলে প্রায় এটা নিকটতম ভ্যালু আসবে। সো আনসারটা পেয়ে গেলাম কত? 3.84। সো দ্য কারেক্ট আনসার ইজ 3.84. So the correct answer is 3.84%. Okay, next question. একটা সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে 7/22 মিটার। যদি উহার আয়তন 4 মিটার কিউব হয় তাহলে উহার ব্যাস কত হবে? তো সিলিন্ডারের আগে তোমাকে ফর্মুলা জানতে হবে যে v সমান পাই আর স্কয়ার এল। তো পাইকে আমরা ওই যে 3.1416 কে আমরা চাইলে 22/7 ও বলতে পারি, নিকটতম মান। আর এর ভ্যালুটা কি দিছে? আর এর ভ্যালুটা আমরা বেরই করব, ব্যাস বলছে তো, আরটা বের করে পরে 2 দিয়ে গুণ করে দেব। আর v এর ভ্যালুটা দিয়ে দিছে হচ্ছে 4, ঠিক আছে? তাহলে আর বের করব, হ্যাঁ, এল এর মান কিন্তু দিয়ে দিছে কত? 7/22। তো কাটাকাটি চলে যাচ্ছে এগুলো পুরাটা। তাহলে আর স্কয়ার ইকুয়াল যদি 4 হয় তাহলে আর ইকুয়াল 2, এবং আর ইকুয়াল যদি 2 হয়, ব্যাস স্যারে চাইছে, ব্যাস কি হবে? চাইছে এটা দ্বিগুণ, ঠিক আছে? সো দ্য কারেক্ট আনসার ইজ 4 মিটার। দ্য কারেক্ট আনসার ইজ 4 মিটার। নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টরের একটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? ভেক্টরের একটা কোয়েশ্চেন আমরা এখন সলভ করব। 4 নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে যে i ডট জে ক্রস কে। তোমাকে আগে জানা লাগবে জে ক্রস কে এর ভ্যালুটা কত। খুবই সহজ, তুমি ক্লকওয়াইজ ঘুরবা, আই জে কে। এটাকে ক্লকওয়াইজ ঘুরলে কি হয়? আই এর সাথে জে এর ক্রস গুণফল করলে তুমি কে পাবা। তাহলে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে। তারপর জে এর সাথে কে ক্রস গুণফল করলে আই পাবা, জে ক্রস কে ইজ ইকুয়াল টু আই। আর কে এর সাথে আই ক্রস গুণফল করলে জে পাবা, কে ক্রস আই ইজ ইকুয়াল টু জে, ঠিক আছে? তো এখন যদি উল্টাটা কখনো আসে, আই ক্রস জে না আসে, যদি জে ক্রস আই আসে তখন এখানে মাইনাস কে হবে। যদি কে ক্রস জে আসে তখন মাইনাস আই হবে, যদি আই ক্রস কে আসে তখন মাইনাস জে হবে। এখন আমরা দেখি কোনটা কাজে লাগে। জে ক্রস কে এখানে আসে, আই আছে, তো এখানে আমরা আই লিখবো, আর এখানে একটা আই আগে থেকে ছিল, তারা পরস্পর ডট গুণফল, তারপর প্লাস আই ক্রস কে আমাদের কি হবে? মাইনাস জে হবে, কারণ কে ক্রস আই যদি জে হয় তাহলে আই ক্রস কে কি হবে? মাইনাস জে হবে। এটা তো রুল যে ভেক্টর ক্ষেত্রে যদি তুমি দুটাকে চেঞ্জ করে দাও তখন সামনে একটা মাইনাস আসে। তাহলে কি দাঁড়াচ্ছে? জে ডট মাইনাস জে, ওকে? আর নেক্সটে কি? আই ক্রস জে করলে কে হয়, তাহলে কে ডট কে। আই এর সাথে আই ডট গুণফল করলে কত হবে? 1 হবে। জে এর সাথে জে ডট গুণফল করলে 1 হবে, কিন্তু সামনে একটা মাইনাস ছিল। কে এর সাথে কে ডট গুণফল করলে 1 হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ 1। এটা কাটাকাটি যায়, তাহলে আনসারটা আমাদের দাঁড়াচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমরা উত্তরটা দাগিয়ে ফেললাম 1। নেক্সট কোয়েশ্চেন, ভেক্টরেরই দুটি ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে 5 and 6, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 5, বি ইজ ইকুয়াল টু 6। এরা কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে কাজ করতেছে, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এ ক্রস বি এর মানটা কত? এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এ ক্রস বি এর মান বলছে, ঠিক আছে? তো মান বললে এভাবে বোঝায়, ওকে? তাহলে আমরা ক্রস গুণফলের কিন্তু ফর্মুলা জানি যে এ ক্রস বি এর মান সমান হচ্ছে এ বি সাইন থিটা, ঠিক আছে? বা সাইন আলফা, যেটা বলো না কেন। এর মান 5, বি এর মান 6 এবং আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। সো 30 ইন্টু সাইন 60, সাইন 60 এর মান কত? √3/2। তাই ক্যালকুলেশন করলে আনসারটা আসতেছে 15√3, ওকে? সো দ্য কারেক্ট আনসার ইজ 15√3, ওকে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যদি চলে যাই, এর মান কত হলে দুটা ভেক্টর স্যারে দিয়ে দিছে, দিয়ে বলছে হচ্ছে তারা পরস্পর লম্ব হবে। তো দুটা ভেক্টর লম্ব হওয়ার কন্ডিশনই হচ্ছে যে তাদের ডট গুণফলটা 0 হবে, তাদের ডট গুণফলটা 0 হবে। তাহলে এখানে আই এর সহগ 2, এখানে আই এর সহগ a, তাহলে মাল্টিপ্লাই করলে 2a। এখানে জে এর সহগ 2, এখানে জে এর সহগ 1, তাহলে কত? 2 হবে। এখানে কে এর সহগ -1, এখানে কে এর কোনো সহগই নাই, তাহলে আমরা কি লিখবো? 0। 0 তো লেখার কোনো দরকার নাই। তো এটার ডট গুণফল কত হবে? 0 হবে। তাহলে এভাবে আমরা বলতে পারি যে 2a ইজ ইকুয়াল টু -2 অর a ইজ ইকুয়াল টু -1। তাহলে আমরা কারেক্ট আনসারটা পেয়ে যাচ্ছি -1। আশা করি পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়েছে এই ম্যাথটাও। পরের ম্যাথ 7 নাম্বারটা যদি এখন চলে যাই আমরা, কি বলা হয়েছে যে দুটা ভেক্টর এ দিয়ে দিছে, বি দিয়ে দিছে এবং এদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে বলা হয়েছে।
তো দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য টেকনিকটা হচ্ছে যে থিটা সমান সমান কস ইনভার্স, উপরে হবে তাদের ডট গুণফল। এখন এর সাথে বি এর যদি তুমি ডট গুণফল করো 3 মাল্টিপ্লাই 5, তাহলে 3 5 15, এখানে জে এর সহগ -3, এখানে কিন্তু জে নাই, অনেকে ভুলে -3 এর সাথে 5 গুণ দিয়ে দিবে, সাবধান। এখানে কে এর সহগ 5 আর এখানে জে এর সহগ -3, সো এখানে জে এর সহগ -3 হলে ওখানে কিন্তু কোনো জেই নাই, সো জে এর সহগ 0, তো 0 মাল্টিপ্লাই -3 করলে 0 হয়ে যায়। অনুরূপভাবে কে এর সহগ এখানে থাকলো এখানে নাই, সো 0 0 থাকে, সো এটা আমরা বাদ। নিচে কি হবে, এর ভ্যালু ইনটু বি এর ভ্যালু, ঠিক আছে। এর ভ্যালু কত হবে, √3 স্কয়ার প্লাস -3 স্কয়ার, তার মানে কি 9 আর 9 9 9 কত হয়, 18 হয়, ঠিক আছে, এটা আমরা লিখলাম। আবার এখানে কত হবে, √5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে কত, 5 কে স্কয়ার করলে 25, আবার 5 কে স্কয়ার করলে 25, তার মানে কত 50, তাহলে কত আছে √50। এটা ক্যালকুলেশন ইজিলি করা যাবে, দেখো ভয় পাওয়ার কিছু নাই, যে 15 √18 মানে কিন্তু আসলে 3√2, কিভাবে 18 কে আমরা 9 × 2 লিখতে পারি, তো 9 কে রুট করলে 3 হয় আর 2 কে রুট করলে তো √2, তাহলে 3√2, আর এটা অনুরূপভাবে কত হবে, 50 কে লিখতে পারি 2 × 25, তার মানে 25 কে রুট করলে 5 হয় আর 2 কে রুট করলে √2 থাকে, তাহলে কত হবে 5√2, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি 15 ডিভাইডেড বাই √2 সাথে √2 গুণ করলে 2 হয়, 5 এর সাথে 3 গুণ করলে 15 হয়, ঠিক আছে। তাহলে এই 15 আর এই 15 কাটাকাটি, সো cos ইনভার্স কত, হাফ থাকতেছে। cos কতর মান হাফ, cos আমরা জানি সবাই যে 60 ডিগ্রির মান কিন্তু হাফ, ঠিক আছে। সো কারেক্ট আনসারটা হবে 60 ডিগ্রি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 15 ডিগ্রি কোণে ছোড়া কোনো বিক্ষিপ্ত বস্তুর পাল্লা হচ্ছে 50 মিটার, গতিবিদ্যা চ্যাপ্টার অফ ম্যাথ। যদি এটিকে একই দ্রুতিতে 45 ডিগ্রি কোণে ছোড়া হয় তবে এর পাল্লা কত হবে, অর্থাৎ এখানে পাল্লা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা R1 R2 দিয়ে ম্যাথ করব। যদি R1 বলি এইটাকে, এটা আমাদের কিসের ভ্যালু, R1 এর ভ্যালু, কখন, আলফার মান যখন 15 ডিগ্রি। তো আর এর প্রশ্ন সূত্রটা কি, R = U² sin 2θ ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে খেয়াল করে দেখো একই দ্রুতিতে নিক্ষেপ করছে, অর্থাৎ ইউ এর ভ্যালু চেঞ্জ হয় নাই, ইউ এর ভ্যালুটা আগেই আছে, ঠিক আছে। চেঞ্জ হয়েছে কি, শুধুমাত্র অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, আবার জি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি, R1 এখানে বলতে পারি θ1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে R2 = U² sin 2θ2 ডিভাইডেড বাই জি। তো এটাকে যদি 1 নং, এটাকে যদি 2 নং দেই, তাহলে 1/2 প্রয়োগ করলেই তো অঙ্কটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাদেরকে বলছে যদি এটিকে একই দ্রুতিতে 45 ডিগ্রি কোণে ছড়ায় তাহলে পাল্লা কত, অর্থাৎ R2 এর ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে। তাহলে 2/1 প্রয়োগ করব, তাহলে দাঁড়াবে কত, R2 ডিভাইডেড বাই R1 = জি, এবং জি কাটাকাটি চলে যাবে, U² এবং U² কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। তাহলে বাকি থাকবে কি, sin 2θ2 ডিভাইডেড বাই কত হবে, sin 2θ1। তো ভ্যালু তো আমরা সব জানি, θ2 এর ভ্যালু কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো 90 ডিগ্রি হবে, sin 90 এর মান কত, sin 90 এর মান হচ্ছে 1। আবার sin 2θ1, θ1 এর মান হচ্ছে 15 ডিগ্রি, 15 কে 2 দিয়ে গুণ করো 30, sin 30 এর মান কত, হাফ, তাহলে এখানে হাফ হবে। তাহলে এই হাফে এই 2টা উপরে উল্টাই গেলে 2 দাঁড়ায়, তার মানে R2 = 2R1। R1 এর ভ্যালু আমাদের জানা আছে 50, তার মানে 2 × 50 = 100 মিটার। সো দ্য কারেক্ট আনসার ইজ 100 মিটার। ওকে, সো আমরা সঠিক উত্তরটা জেনে গেলাম, ঠিক আছে, 100 মিটার। নেক্সট কোয়েশ্চেন, 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে হ্রাস পায়, অর্থাৎ যেহেতু হ্রাস পাচ্ছে সো এখানে মন্দন হয়েছে, সো মন্দনের ভ্যালুটা আমাদের জানা আছে, হ্যাঁ, যে a সমান আমাদের, তাহলে এর ভ্যালুটা জানা হয়ে গেল, a সমান কত, -2.5। তারপরে বলা হয়েছে কি, থেমে যাওয়ার আগে, অর্থাৎ যেহেতু থেমে গেছে সো তার শেষ বেগটা 0 এবং আদি বেগটা কত, 20, ঠিক আছে। বলছে কত দ্রুত অতিক্রম করবে, s এর ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে। আমরা সবাই কিন্তু ফর্মুলা জানি যে v² = u² + 2as। ওকে, তাহলে s যেহেতু বের করব, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে v² - u² ডিভাইডেড বাই 2a। v এর ভ্যালুটা হচ্ছে 0 0² মাইনাস u এর ভ্যালুটা কত, 20 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই এর ভ্যালু হচ্ছে -2.5। তাহলে 2 মাল্টিপ্লাই -2.5 মানে কত, -5, এবং উপরে কত, -220 কে স্কয়ার করলে কত হয়, 400 হয়, মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে 400 ডিভাইড বাই 5 = 80। সো দ্য কারেক্ট আনসার ইজ 80 মিটার। আশা করি পুরোপুরি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন,
একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলে 10 সেকেন্ড পরের বেগটা কত হবে? তো বেগ জানতে চাওয়া হয়েছে, 10 সেকেন্ড পরে বেগ। তো কোন একটা বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে সে যেহেতু ভূপৃষ্ঠের বিপরীত দিকে নিক্ষেপ করা হয়েছে, সো সূত্রে মাইনাস হবে। হ্যাঁ, বস্তুকে উপর থেকে নিচে ফেললে v = u + gt, আর নিচ থেকে উপরে যদি আমরা নিক্ষেপ করি তাহলে কত হবে? u - gt। তো u এর ভ্যালুটা 196, g এর ভ্যালুটা 9.8 এবং t এর ভ্যালুটা হচ্ছে 10। তাহলে 196 - 98 কত হবে? 98। সো দ্য কারেক্ট আনসার ইজ 98 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটি বন্দুকের গুলি কোনো কাঠের তক্তার মধ্যে 0.56 মিটার প্রবেশের পর এর অর্ধেক বেগ হারায়। বেগ অর্ধেক হারায়, এটার মিনিং কি? তার অবশিষ্ট বেগ কত এখন? অর্ধেক। ঠিক আছে, আচ্ছা, গুলিটি তক্তার মধ্যে আর কতখানি প্রবেশ করবে? এটা একটা শর্টকাট আছে। যদি গুলির বেগ যদি অর্ধেক অবশিষ্ট থাকে, তাহলে শর্টকাটটা হচ্ছে s2 = s1/3। অর্থাৎ কোশ্চেন যেটা দেওয়া থাকবে যে 0.56 মিটার, যতটুকু সে অলরেডি প্রবেশ করছে, /3। এখন এগুলো সব দিছে কোন এককে? মিটার এককে। আর তোমার এখানে আছে কোন এককে? মিটার এককে। সো কোনো চেঞ্জ করা লাগবে না, হ্যাঁ, একক কনভার্সন করা লাগবে না। এখন তোমার কাজ কি? এটা ক্যালকুলেশন করা। তো 3 and 56 এটা ক্যালকুলেশন করলে কত হবে বলো দেখি? 3 × 3, তাই না? 1 এখানে থাকবে হচ্ছে তোমার 2 6 3 8 24। ঠিক আছে, তাহলে আমরা যদি দশমিক নিয়ে আসি, 2 হবে, 0 আসবে, 3 6 18, এটা চলতে থাকবে, তাই না? সো আমরা 18.67 বলতে পারি। এখন 18.67 বললাম, বাট কাহিনীটা কি? আমরা এটাকে 56 ধরে করছি, বাট অ্যাকচুয়ালি ছিল এটা 0.56। তার মানে দশমিক তো 2 ঘর বামে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে দশমিকের 2 ঘর বামে নিলে কত দাঁড়ায়? দশমিকের 2 ঘর যদি আমরা বামে নিয়ে যাই, তাহলে দাঁড়াই হচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ 0.1867। হ্যাঁ, বা এটাকে আমরা বলতে পারি 0.187 মিটার। ক্লিয়ার? সো সঠিক উত্তরটা পেয়ে গেলাম। সঠিক উত্তরটা হচ্ছে 0.187 মিটার। নেক্সট কোয়েশ্চেন। একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে যাচ্ছে। 500 মিটারের মাঝে একে থামাতে হলে কত মন্দন প্রয়োগ করতে হবে? অর্থাৎ এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো কিসের ভ্যালু জানি? আদিবেগ ইউ জানি। কত? 36 কিলোমিটার পার আওয়ার। মানে কি 36 কিলোমিটার পার আওয়ারকে অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো 36 মাল্টিপ্লাই 1000 ডিভাইডেড বাই 3600। ওকে, তো 36 36 চাইলে কাটাকাটি করা যায়, নিচে 100 আছে, 100 এর সাথে আবার 1000 কাটাকাটি করলে 10 হয়, তাহলে কত দাঁড়াচ্ছে? 10 মিটার পার সেকেন্ড। অথবা তোমাদের একটা চোরা টেকনিক শিখাই, সেটা হচ্ছে কিভাবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবা, তার শর্টকাট। হ্যাঁ, সেটার জন্য তোমাকে কিছুটা মুখস্থ করা লাগবে। কিসের নামতা? একটা ছোট্ট একটা নামতা, সেটা হচ্ছে গিয়ে জাস্ট 18 নামতা। 18 নামতা যদি তুমি জানো, তাহলে এটা তোমার জন্য ব্যাপারই না। ওকে, আমি আস্তে আস্তে আসি। যদি 18 কিলোমিটার পার আওয়ার থাকে, তাহলে মিটার পার সেকেন্ডে সেটা হয় 5। তো 5 এর নামটা তো কোনো ব্যাপারই না, এটা তো একবারে মুখে মুখে, একবার বাচ্চাকাল থেকেই। 18 নামতাটা আমাদের মুখে মুখে না, এটা একটু প্র্যাকটিসের বিষয়। বাট আমি বলবো ফিজিক্সে মানে মোটামুটি ভাবে কিছু টাইপের ভ্যালু আছে, সেগুলো সবসময় আসে। তো আমি বলে দিচ্ছি কোনগুলো। যেমন 36 কিলোমিটার পার আওয়ার, এটা তোমরা ম্যাক্সিমাম ফিজিক্স ম্যাথে পাবা। 18 যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 36 কত হবে? 10 হবে। কারণ তুমি এইটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 18 কে যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এইখানে 5ও কি হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। সো প্রশ্নে যদি 36 বলে দেয়, তুমি কোনো ম্যাথ করবে না, মুখস্থ। 36 কিলোমিটার পার আওয়ার মানেই 10 মিটার পার সেকেন্ড, 36 কিলোমিটার পার আওয়ার মানেই 10 মিটার পার সেকেন্ড। এটা তোমরা অবশ্যই মেমোরাইজ করে যাবা। ঠিক আছে, যে 18 মানে যদি 5 হয়, তাহলে 36 মানে তো 10। তো তোমরা চাইলে 36 গুণিতক দিয়েও মনে রাখতে পারো। তো 36 যদি 10 হয়, তাহলে তোমরাই বলো 72 কত হবে? এটাও কিন্তু অনেক আসে পরীক্ষায়, কিন্তু এই যে 72টা অনেক বেশি থাকে, 36টা অনেক বেশি থাকে, এই দুইটা সবচেয়ে বেশি থাকে। 36 জন্য যদি 10 মিটার হয়, হ্যাঁ, তাহলে 72 জন্য কত হবে? 20 হবে। ঠিক আছে, আবার 54ও মাঝে মধ্যে থাকে, যে 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি বলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, তুমি ইজিলি পারবা, কারণ 18র নামটা আমি মনে রাখতে বলছি। 18 × 18, 18 × 36, 3 × 18 = 54। তো তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছো, সো 5 কেও 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 15 হবে। ঠিক আছে, বা তুমি মাল্টিপ্লাই না করে তুমি চাইলে যোগ করে করেও তো আগাইতে পারো, যে 18র পরপর 5 করে বাড়ে। ঠিক আছে, 18 কিলোমিটার পার আওয়ার মানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে 54 কত হবে? 18 18 18 তিনবার আগাইছে, তাহলে 5 10 15 15 হবে। দ্যাটস ইট। সো তুমি যদি আরো আগাইতে চাও, আরো করতে পারবা। যেমন হচ্ছে তোমার 18 যদি আবার যোগ করো, তাহলে 72-এর সাথে 18 যোগ করলে 90 হয়। প্রশ্নে যদি 90 কিলোমিটার পার আওয়ার বলে দেয়,
তুমি কি করবা, ওই যে দেখো 18 90, 18কে কত দিয়ে গুণ করলে 90 হয়? খুবই সিম্পল, 5 দিয়ে গুণ করলে। তাহলে আমাদের আনসারটা কি হবে, 5কে তুমি 5 দিয়ে গুণ করবা, 5 5 25, এই যে 20-এর পরে তো 25ই হয়। ক্লিয়ার? সো এরই মাধ্যমে তোমরা হচ্ছে পরীক্ষার হলে এগুলোই আসে, মানে 18 গুণিতক দিয়ে আসে। হ্যাঁ, তোমরা প্যারা খাইও না যে তোমার হচ্ছে 88.5 কিলোমিটার পার আওয়ার, এরকম ভ্যালু জীবনও দেয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেয় না, মেডিকেলেও দেয় না, কোনো ভার্সিটিতে দেয় না, ইঞ্জিনিয়ারিংয়ে দিতে পারে, সেটার জন্য তো ক্যালকুলেটর আছেই। তো আশা করি তোমরা এই টেকনিকের মাধ্যমে বুঝে ফেললাম কিভাবে কিলোমিটার পার আওয়ারকে খুবই সহজে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারো, ক্যালকুলেটর ইউজ করা ছাড়া, খাতা কলম ইউজ করা ছাড়া। এগুলো কিন্তু পুরোটা মাথায় করার বিষয়, ঠিক আছে? খুবই সিম্পল। তাহলে আমরা এটা জেনে ফেললাম যে 36 পরীক্ষা, আমি তো এখানে অনেক কিছু বুঝাইছি একটু সময় নিয়ে, পরীক্ষার তো তোমরা মাথায় করবা। 36 কিলোমিটার পার আওয়ার রাফি ভাই ক্লাসে শিখাইছিল, 36 বললেই 10, এটাই সবচেয়ে বেশি পরীক্ষা আসে। তো 36 কিলোমিটার পার আওয়ার যদি বলে দেয়, তুমি অবশ্যই কি লিখবা, 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। সো 10 মিটার পার সেকেন্ড হইল ইউর ভ্যালু। তো এখানে কোশ্চেনে বলা হয়েছে 500 মিটারের মাঝেকে থামাতে হবে, তার মানে s ইজ ইকুয়াল টু 500। ওকে, তো থামাইতে হইতেছে, তার মানে v এর মানটা অবভিয়াসলি 0। তো এইটা তো ইজি, আমরা এখন জাস্ট ফর্মুলা বসাই দিব, ম্যাথটা শেষ। তো ফর্মুলা কি, v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2s, v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। তো যেহেতু a বের করব, তাহলে a সমান সমান কত হবে, v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2s। তো v এর ভ্যালুটা হচ্ছে 0 আর u এর ভ্যালুটা কত, 10। তো 10 কে স্কয়ার করে দিচ্ছি, 2 মাল্টিপ্লাই s এর ভ্যালুটা হচ্ছে 500। তো নিচে তাহলে কত দাঁড়াচ্ছে, 1000, আর উপরে কত দাঁড়াচ্ছে, 100। 100 ভাগ 1000 করলে 0.1 হয়, সামনে একটা মাইনাস ছিল। সো দ্য কারেক্ট আনসার ইজ -0.1। এরই মাধ্যমে আমাদের এই ম্যাথটা শেষ হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, একটি প্রক্ষেপককে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 3 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটির বেগ কত? দেখো, প্রক্ষেপক মানে কি, প্রাস। তুমি একটা প্রাসকে এইভাবে নিক্ষেপ করছো, সর্বোচ্চ বিন্দুতে তার কিন্তু একটাই বেগ থাকে, এবং সেই বেগটা হচ্ছে আনুভূমিক বরাবর বেগ। ঠিক আছে, সর্বোচ্চ বিন্দুতে কোন বেগটা থাকে, একটাই থাকে, সেটা কি, সেটা হচ্ছে ইউ কস থেটা। ঠিক আছে, বা সেটাকে তুমি ভি নট কজ আলফাও বলতে পারো, তোমার ইচ্ছা। আর এই থেটাটা হচ্ছে কত ডিগ্রি, থেটাটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে জাস্ট ভ্যালুগুলো বসায় দাও। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি v সমান সমান ইউ এর ভ্যালুটা কত, ইউ এর ভ্যালুটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 3 cos থেটার মানটা কত, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, তাহলে cos 60 মান আমরা সবাই জানি হাফ। তাহলে আনসারটা কত দাঁড়াচ্ছে, আনসারটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। সো দ্য কারেক্ট আনসার ইজ 3 ডিভাইডেড বাই 2। দ্য কারেক্ট আনসার ইজ 3 ডিভাইডেড বাই 2 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, একটি মোটরের ক্ষমতা P দিয়ে দিছে, T দিয়ে দিছে, W এর মানটা চাইছে। তো খুবই সহজ, যে আমরা সবাই জানি W ইজ ইকুয়াল টু কি, PT। ওকে, তাহলে P এর ভ্যালু হচ্ছে 16 আর T এর ভ্যালু হচ্ছে 4 মিনিট, যেহেতু এটাকে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো 4 মাল্টিপ্লাই 60। ঠিক আছে, তাহলে এখন এটা গুণটাই তোমাদের একটু ঝামেলা, তাই না? আমি সহজ করে দিচ্ছি। সবসময় এমন কিছু গুণ করবা যেটা তোমার ভ্যালু জানা আছে। যেমন 16-র সাথে যদি তুমি 4 দিয়ে গুণ করো, 4 16 64, তুমি 64-এর সাথে 60 গুণ করো, এভাবে করতে পারো। ঠিক আছে, অথবা চাইলে এটার সাথে এটা গুণ করতে, তারপর এটা করতে পারতো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো 64 গুণন 60। এখন 60 গুণ করা তোমার দরকার নেই, 64-এর সাথে তুমি 6 গুণ করো, ওই 64 গুণ 60 এভাবে করার কোনো দরকার নাই। তুমি 6-এর সাথে 4 গুণ করো, সময় নেই, তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, 424-এ 4 হাতে থেকে 2, আবার 6-এর সাথে 6 গুণ করলে 36, আর হাতে ছিল 2, তাহলে 36 আর 2 কত, 38, এবং পাশে একটা জিরো পড়েছিল, এই জিরোটা এখানে দিয়ে দিবা। দ্যাটস ইট। অনেকে ভুলে বা অনেকে হচ্ছে না বুঝেই 64 গুণ 60 এইভাবে গুণ করে করতে যাবে, অনেক সময় চলে যাবে। তাহলে আনসার কত দাঁড়াচ্ছে বলো দেখি, 3840 জুল। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, একটি চাকার ব্যাস হচ্ছে 1 মিটার, এটি প্রতি মিনিটে 30 বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগটা কত হবে? তো আমরা সবাই ফর্মুলা জানি, v ইজ ইকুয়াল টু আর ওমেগা, v ইজ ইকুয়াল টু আর ওমেগা, তাই না? এখন আর এর মান তো জানি, বাট ওমেগার মান তো জানি না, ওমেগাটা বের করে নিব। ঠিক আছে, ওমেগা সমান সমান 2 পাই n ডিভাইডেড বাই t, পাশে একটা আর ছিল, আমি ধর আরটা এখানে লিখলাম। ওকে, তাহলে 2 ইনটু পাই এর মান হচ্ছে, পাই রেখে দিব কারণ অপশনটার দিকে তাকাবা, পাই আকারেই আছে। n এর মানটা 30 বার ঘুরতেছে। হ্যাঁ, মিনিটে, মিনিটে মানে কি, t এর মান হবে গিয়ে 60, আর এর মানটা কত, 1 মিটার। তাহলে আনসারটা কত দাঁড়াচ্ছে দেখো, 30 আর 2 গুণ করলে 60 হয়, 60-এর সাথে 60 কাটাকাটি, সো আনসারটা দাঁড়াচ্ছে হচ্ছে পাই। সো দ্য কারেক্ট আনসার ইজ পাই, দ্য কারেক্ট আনসার ইজ পাই। ওকে, আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এতটুকু। ওকে, নেক্সট কোশ্চেনে যদি যাই, কি বলা হয়েছে, যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি ট্রেনের গতি দ্বিগুণ করা হয়, মানে v যদি দ্বিগুণ হয়, তাহলে কেন্দ্রমুখী বল কত গুণ হবে? কেন্দ্রমুখী বলের ফর্মুলা হচ্ছে F ইজ ইকুয়াল টু
এম ভি স্কোয়ার বাই আর। তার মানে এফ এর সাথে ভি এর সম্পর্কটা কিরকম, বর্গের সমানুপাতিক। তো ভি যদি দ্বিগুণ হয় তাহলে অবভিয়াসলি এফ কত গুণ হবে, 4 গুণ হবে। তাহলে আনসারটা কত হবে, 4 গুণ হবে। বৃদ্ধি পাবে অ্যাকচুয়ালি শব্দটা লেখা উচিত না, বাট প্রশ্ন দিয়ে দিলে তো কিছু করার নাই। হ্যাঁ, এটা উত্তরটা হবে 4 গুণ হবে, 4 গুণ হবে। ঠিক আছে, 4 গুণ হবে। আর যদি বলা থাকতো 3 গুণ বৃদ্ধি পাবে তাহলে সেটা অধিকতর কারেক্ট ছিল। 4 গুণ বৃদ্ধি পাবে এটা অধিকতর কারেক্ট না, বাট কিছু করার নেই, ব্ল্যাঙ্ক রেখে আসা যাবে না। তোমরা কি করবা, 4 গুণ বৃদ্ধি পায় এটাই দিয়ে এসো। ঠিক আছে, কিন্তু যদি এরকম অপশনে থাকতো যে 4 গুণ হবে, আবার অপশন যদি থেকে 4 গুণ বৃদ্ধি পাবে, তোমরা 4 গুণ হবে দেখাবা। ঠিক আছে, বৃদ্ধি পাবে দেখাবা না। বৃদ্ধি পাবে বলে 3 গুণ হবে, মানে 1 গুণ কম হবে আর কি। যাই হোক, মেডিকেল এত কিছু দেখে না, ওনারা 4 গুণ হবে আর 4 গুণ বৃদ্ধি পাবে কে কেন জানে সেম ধরে নেয়। 17 নম্বর প্রশ্ন, 60 কেজি ভরা একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিট পর বেগটা এত হবে। তার মানে স্যার এখানে প্রশ্নে এই যে ভিটা দিয়ে দিছে সেটা হচ্ছে 10, আর আদিবেগ কি দেওয়া আছে, আদিবেগ হচ্ছে কোন বস্তুর উপর, তার মানে বস্তুটা অ্যাকচুয়ালি কোনো পরিচয় ছিল না, মানে সে স্থির আছে। ঠিক আছে, সে স্থির আছে। হ্যাঁ, তো এম এর মানটা জানি সবাই 60, কত বল এফ এর মানটা বের করতে বলা হয়েছে 1 মিনিট, অর্থাৎ টি এর মানটা হচ্ছে 60। তাহলে আমরা এইভাবে লিখবো যে এফ ইজ ইকুয়াল টু এম ইনটু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তোমরা তো পরীক্ষার হলে এগুলো আবার লিখবা না, এটা আমি এমনি লিখতেছি তোমাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, এম এর মান কত 60, ভি এর মানটা হচ্ছে 10, ইউ এর মানটা 0 ডিভাইডেড বাই টি এর মানটা হচ্ছে 60। 60 60 কাটাকাটি করলে শুধুমাত্র 10 থাকে। তো দ্য রাইট আনসার ইজ 10 নিউটন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কত পার্সেন্ট বাড়বে। ঠিক আছে, কত পার্সেন্ট এটা আমি অপশন থেকে দেখে বলছি। তো খেয়াল করে দেখো, গতিশক্তির সাথে ভরবেগের ফর্মুলাটা কি, ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m, তার মানে ই কে প্রপোর্শনাল টু পি স্কয়ার। ঠিক কিনা? এখন গতিশক্তি বাড়ছে, কতটুকু বাড়ছে, 300% বাড়ছে। আচ্ছা, আদি গতিশক্তি যদি ই কে হয় তাহলে বর্তমান গতিশক্তি কত? হ্যাঁ, বর্তমান গতিশক্তিটা হবে আদি যা ছিল তার সাথে আরো 300% বেড়ে যাবে। আদি ছিল ই কে, এটার সাথে আরো 300% বাড়ায় দাও, আরো 300% ই কে করে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে, ই কে প্লাস 3 ই কে। 300% মানে কত, 3, বা যেটাকে আমরা 4 ই কে বলতে পারি। তার মানে গতিশক্তি কয় গুণ হয়ে গেল, 4 গুণ হয়ে গেল। তাহলে মনে রাখবা 300% বৃদ্ধি করা মানে 4 গুণ করা, 300% বৃদ্ধি করা মানে 4 গুণ করা, 400% বৃদ্ধি করা মানে 5 গুণ করা, 500% বৃদ্ধি করা মানে 6 গুণ করা। এভাবে মনে রাখবা। যাই হোক, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন যে কাজটা স্যারে করতে বলছে, ভরবেগের কথা বের করতে বলছে, তাহলে ভরবেগ কোন দিকে থাকবে, বামে থাকবে। যেটা আমরা বের করি সেটা বামে থাকে। তার মানে পি স্কয়ার প্রপোর্শনাল টু ই কে, তাহলে পি প্রপোর্শনাল টু কত হবে, রুট ওভার ই কে, তাই না? এই যে পি স্কয়ার প্রপোর্শনাল টু যদি ই কে হয় তাহলে আমরা এটা বলতে পারি যে পি প্রপোর্শনাল টু রুট ওভার ই কে। ঠিক আছে, এখন ই কে তো আমরা জানি কয় গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। তাহলে যদি বসাই দিই রুট ওভার 4, তার মানে পি কত গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। তাহলে জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে পি প্রাইম ইজ ইকুয়াল টু 2 ইন্টু পি। ওকে, এখন কোশ্চেন কিন্তু এটা বলে নাই যে ভরবেগ কত গুণ হয়েছে। যদি প্রশ্নে এটা বলে দেয় যে ভরবেগ কত গুণ হয়েছে, উত্তর দিবা দ্বিগুণ। যদি প্রশ্নে বলে দেয় ভরবেগ কত পার্সেন্ট হয়েছে, উত্তর দিবা 200%। কিন্তু এখানে কাহিনীটা কইরা রাখছে স্যারে যে ভরবেগ কত বাড়বে। তাহলে বাড়বে মানে কি, বাড়বে মানে কি, মানে চেঞ্জ। আদি অবস্থায় সে পি ছিল, বর্তমানে সে পি প্রাইম, তাহলে বাড়ছে কতটুকু, ডেল পি, তাই না? যে আদি এবং পরবর্তী বিয়োগফল, তাই না? তাহলে কতটুকু বাড়ছে, সে বর্তমানে বা নতুন ভ্যালু হচ্ছে 2p আর আদি অবস্থা p, তাহলে সে বাড়ছে কতটুকু, p পরিমাণ। তো p পরিমাণ মানে কি, সামনে একটা মনে মনে 1 আছে, বা যেটাকে আমরা 100% বলতে পারি। তারপরে 100% পরিমাণ বেড়ে গেছে। তাহলে আমরা উত্তরটা বলে ফেলবো 100%। সো দ্য রাইট আনসার ইজ 100%। এখন তোমাদের একটা কোশ্চেন, ভাইয়া ম্যাথটা তো অনেক বড় হয়ে গেল, আমরা কিভাবে এটা শর্টকাটে করতে পারি? অ্যাকচুয়ালি এটা ওরকম শর্টকাট নাই, চাইলে বানানো যায়, বাট শর্টকাট মনে রাখতেই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। চাইলে এটা বানানো যায়, তোমরা যদি আমাকে বলো যে ভাই একটা শর্টকাট বানায় দেন, বানায় দেয়, কিন্তু কথা হলো কয়জন মনে রাখতে পারবা সেটা একটু সন্দেহ। তো চলো আমরা একটা শর্টকাট বানাই। যদি এটা x% হয়, একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদেরকে আগে কি কাজ করতে হবে, ওই এক্সটাকে 100 দিয়ে আগে কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, ওই এক্সটাকে কি করতে হবে, 100 দিয়ে আগে ভাগ করতে হবে। তো এক্সটাকে 100 দিয়ে ভাগ করলে কত, 3 হয়। ওইটার সাথে পরবর্তীতে 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করলে কত হবে, 3 যোগ 1 করলে কত হয়, 4 হয়। ঠিক আছে, দেন ওই 4 কে আমরা জানি কি করছিলাম বলো দেখি, ওই 4 কে আমরা রুট করে দিছিলাম, ওই 4 কে আমরা রুট করে দিছিলাম। ঠিক আছে, আচ্ছা তারপর কি পি বের হয়েছে, তারপরে রুট করার পর যে উত্তরটা বের হয়েছে ওইটাকে আবার আমরা কি করছি, 1 বিয়োগ করে দিছি, ওইটাকে আবার আমরা 1 বিয়োগ করে দিছি। এইটাই হচ্ছে শর্টকাট।
ঠিক আছে, কথা হলো এই শর্টকাট তো মনে রাখতে পারবা না, এই শর্টকাট তো মনে রাখা টাফ। তাহলে তোমরা যে কাজটা করতে পারো, শর্টকাট এইভাবে মনে না রেখে বুঝে বুঝে আগাইতে পারো, যে স্যার এখানে যা দিয়ে দিবে, স্যার এখানে যাই দিয়ে দিবে ওটাকে আগে 100 দিয়ে ভাগ করবা, ভাগ করলে 3 হয়, তারপর ওর সাথে 1 যোগ করবা 4 হয়, তারপর ওকে রুট করবা, তাহলে কত 2 হয়, তারপরে ওইখান থেকে 1 বিয়োগ করে দিবা, তাহলে কত হবে 1 হবে, 1 মানে 100%। আশা করি ক্লিয়ার। তো চলো আমরা এরকম একটা ম্যাথ প্র্যাকটিস করি, যে ধরো তোমাকে প্রশ্নে বলে দিল যে গতি শক্তি 800% বৃদ্ধি পেলে, যদি প্রশ্নে বলে দেয় গতিশক্তি 800% বৃদ্ধি পেলে, তখন কেমনে ম্যাথ করবা? তো টেকনিক কি বলছি, স্যার যাই দিয়ে দিবে ওটাকে 100 দিয়ে ভাগ করবা, তাহলে কত হবে 8 হবে, দেন ওটার সাথে কি করবা 1 যোগ করবা, তাহলে কত হবে 9 হবে, তারপর ওটাকে কি করবা রুট করে দিবা, তাহলে কত হবে 3 হবে, তারপর যেটা বের হইছে ওটা থেকে 1 বিয়োগ করে দিবা, তাহলে কত হবে 2 হবে, তাহলে উত্তরটা হবে 2। 2 কে আমরা 200% বলে থাকি। আশা করি এই টেকনিকের মাধ্যমে তোমরা ইজিলি এই গতিশক্তি ভরবেগ এই ম্যাথগুলা করতে পারবা। এখন আবার তোমাদের মনে অনেকে প্রশ্ন করতে পারে, ভাই প্রশ্ন যদি রিভার্স করে দেয় যে ভরবেগ এত পার্সেন্ট বৃদ্ধি পেলে গতিশক্তি কত পার্সেন্ট হবে, খুবই সহজ, এখানে রুট করছি না, ওইখানে খালি স্কোয়ার করবা, এটাই পার্থক্য, কোনো পার্থক্য নাই। আশা করি এই ম্যাথটা তোমাদের খুব সুন্দর মতো বুঝাইতে পারছি। এখন আমরা পরের ম্যাথটা যদি চলে যাই, অর্থাৎ কত নাম্বার কোশ্চেন 19। 8 কেজি ভরা একটা বস্তু 15 মিটার উচ্চতা হতে নিচে পড়ে গেলে মাধ্যাকর্ষণ জনিত স্থিতিশক্তির পরিবর্তন কত? দেখো স্থিতিশক্তির পরিবর্তন মানেটা কি, বিভব শক্তি mgh, তাই না? m এর ভ্যালুটা হচ্ছে 8, g এর ভ্যালুটা 9.8 এবং h এর ভ্যালুটা হচ্ছে 15। এখন একটা ক্যালকুলেশন একটু ঝামেলা, তো আমি ঝামেলা থেকে মুক্তি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আগে তিনটা জিনিস যদি গুণ আকারে থাকে, চেষ্টা করবা অলওয়েজ এমন দুইটা গুণ করতে আগে যেটা তুমি নামতা আকারে পারো। অনেকে যে ভুলটা করবে, 8 এর সাথে আগে 9.8টা গুণ করে দিবে, এভাবে করবা না। আগে করবা হচ্ছে 15 সাথে 8 গুণ করবা, ঠিক আছে? তো 15 সাথে 8 গুণ তো অবশ্যই জানা উচিত 120, এটা ছোটকালের 15 নামতা। যদি ভুলে যাও আমি টেকনিক বলে দিই, 15 সাথে 10 গুণ করলে কত হয় 150 হয়, বাট এখানে ছিল 8, তাই না? তারপরে 2 বাকি ছিল, তাহলে 2 এর সাথে 15 গুণ করলে কত হবে 30, তাহলে 150 থেকে 30 বিয়োগ করে দাও 120 হবে। তাহলে আমরা এটা বলতে পারি 120 গুণন 9.8। এখন এইটা কিভাবে ক্যালকুলেশন করবা? 9.8 কে তুমি একটা কাজ করবা, 120 থেকে বলবা ও 120 তুমি আমাকে 10 দিয়ে দাও, অর্থাৎ 120 মানে কত 12 গুণন 10, ওই 10 তুমি 9.8 এর সাথে গুণ করে দিবা, তাহলে কত হবে 98। তার মানে 12 মাল্টিপ্লাই 98। এটা যদি আমরা গুণ করে ফেলি খুবই সহজ, 98 মাল্টিপ্লাই 12, 8 দুগুণ 16, 16 6 থাকে 1, 18 আর 1 কত 19, ঠিক আছে? 8 একে 8, 9 একে 9, তাহলে 6 7 হাতে থাকে 1, তাহলে 9 একে 10, 10 একে 11, 1176। সো দ্য কারেক্ট আনসার ইজ 1176। এখানে অপশন যদি একটু দূরে দূরে থাকতো আমি এভাবে করতামই না, আমি 9.8 কে আমি 10 ধরতাম, তখন অঙ্কটা আরো সহজ হয়ে যেত। যাই হোক, আমাদের 19 নাম্বারটা শেষ। এখন 20 নাম্বার কোশ্চেনে চলে আসছি, যে 50 কেজি ভরের একটা বস্তু ভরবেগ যদি 50 হয় গতিশক্তি কত? সহজ ম্যাথ, গতিশক্তি ফর্মুলা E কে সমান সমান p²/2m, p²/2m, তাহলে 50 কে স্কোয়ার করব এবং 2 ইন্টু 50 লিখবো, 50-50 একটা কাটাকাটি চলে যায়, তাই না? আচ্ছা, একটা 50-50 কাটাকাটি চলে যায়, আবার 50/2 করলে কত হবে 25 হবে। আশা করি পুরোপুরি বুঝতে পারছো। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 25, অপশনে আছে কি না? আছে, 25 জুল। নেক্সট কোয়েশ্চেন, m ও 4m ভরে দুটা বস্তু সমান গতিশক্তি নিয়ে আগাচ্ছে, ভরবেগ অনুপাত কত? দেখো ভাইয়া, আমরা যে ফর্মুলা জানি E কে সমান সমান p²/2m, কোনো কিছু সমান বলে দেওয়া মানে কি সে কনস্ট্যান্ট, সে ফিক্সড। এখানে E কে ফিক্সড, তাহলে কোনাকুনি যদি গুণ করি p² সমান সমান 2m E কে, তুমি এখানে আরামসে বলতে পারবা p² প্রপোর্শনাল টু m। কিভাবে? E কে তো কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট তাকে বাদ দিয়ে দিতে হয়, ঠিক আছে? তাহলে p প্রপোর্শনাল টু হবে √m। তো m এর অনুপাত তো দিয়ে দিছে, m অনুপাত কত 1:4 না? যে m অনুপাত 4m 1:4, এটাকে যদি রুট করে দেই উত্তর হবে কত 1:2। তাহলে কারেক্ট আনসারটা হবে 1:2। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে। একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, কিন্তু ভর হচ্ছে অর্ধেক, ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণটা কত হবে? তো অভিকর্ষ ত্বরণের বেসিক ফর্মুলা হচ্ছে g = gm/r²। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে g প্রপোর্শনাল টু m/r², তাই না? কারণ বড়তে যেহেতু কনস্ট্যান্ট, m কত গুণ, m হচ্ছে অর্ধেক, তাহলে m এর জায়গায় হাফ বসায় দাও, আর কত গুণ দ্বিগুণ, তাহলে আর এর জায়গায় 2 বসায় দাও, তো কত দাঁড়াচ্ছে 1/2 / 4, বা এটাকে আমরা 1/8 বলতে পারি। সো উত্তরটা কত হবে g/8 হবে। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। নেক্সট কোয়েশ্চেন,
সমান ভরে দুটি উপগ্রহের ব্যাসার্ধ যথাক্রমে আর এবং 4r হলে গ্রহ দুটি পর্যায়কালে অনুপাত কত হবে? অর্থাৎ এটা আমাদের সেই বিখ্যাত কেপলারের সূত্র। কেপলার সাহেব কি বলেছেন যে t² প্রপোর্শনাল টু r³, তাই না? তাহলে স্যার যেহেতু টি বের করতে বলছে তাহলে এইভাবে আমরা বলতে পারি যে t², আপাতত ভ্যালু বসে দিতে পারি, আর এর অনুপাতটা কত? 1:4। আর অনুপাতটা কত? 1:4 বা 1/4 তুমি বলতে পারো, ঠিক আছে? এখন টি যদি বের করতে যাও তোমার কি করা উচিত? উপরে কিন্তু কিউব ছিল, এই কিউবটাকে করে নেওয়া উচিত, ঠিক আছে? তাহলে যদি কিউবটা করো তাহলে দাঁড়াই হচ্ছে গিয়ে তোমার, কিউবটা করলে দাঁড়ায় কত? 1/64। বাট এই ভ্যালুটাকে আবার কি করতে হবে? রুট করা লাগবে। কেন রুট করা লাগবে? কারণ টি এর উপর স্কোয়ার ছিল। তাহলে টি এর উপর স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা সরানোর জন্য তুমি যদি টি প্রপোর্শনাল টু আকারে লিখতে যাও তখন এটাকে রুট করা লাগবে, ঠিক আছে? তাহলে 1/64 এটাকে রুট করলে কত হয়? 1/64 কে রুট করলে কত দাঁড়ায়? 1/8 দাঁড়ায়। তাহলে উত্তরটা কত হবে? 1:8। সো দ্য কারেক্ট আনসার ইজ 1:8। ভুলে আবার 8:1 দাগা দিয়ে এসো না। পরের প্রশ্ন, যদি পৃথিবীর ভরকে দ্বিগুণ করা হয় তবে সূর্যকে একবার আবর্তনের সময় কত হবে? দেখো ভাই, প্রশ্ন কিন্তু সুন্দর। সূর্যকে একবার আবর্তন করা যে কথা, আর টি এর মান নির্ণয় করা কিন্তু একই কথা, তাই না? একটু আগে যে আমরা t² প্রপোর্শনাল r³ বললাম, তাহলে টি যদি তুমি নির্ণয় করতে যাও সেখানে কি ভরের কোনো প্রভাব আছে? ভরের কোনো প্রভাব নাই। তাহলে আমরা এটা বলতে পারি যে ভর যত গুণই করা হোক না কেন, সেটা আগে যত সময় লাগতো এখন সেম পরিমাণে সময় লাগবে, ঠিক আছে? কারণ আমাদের সময়ের সাথে টি এর সাথে ভরের কোনো সম্পর্ক নাই। তার মানে আগে যদি 1 ইয়ার লেগে থাকে এখনো 1 ইয়ারই লাগবে। নেক্সট 25 নম্বর প্রশ্নে কি বলছে? যে পৃথিবীর ব্যাসার্ধ 2 গুণ কিন্তু ঘনত্ব একই ঘনত্ব, মানে রো এর মান ফিক্সড হলে কোন গ্রহের মুক্তিবেগ কত? এখন মুক্তিবেগের সাথে তোমরা বলবা ঘনত্বের সম্পর্ক আবার কই? আমরা কি জানি? v = √2gr, এটাই মুক্তিবেগের ফর্মুলা। আবার g সমান কত? gm/r², তাই না? আমরা যদি এভাবে ক্যালকুলেশন করি আলটিমেটলি কি দাঁড়ায়? √2gm/r। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি v এর সাথে r এর সম্পর্ক এরকম বর্গমূলের সমানুপাতিক। এখন এর কাহিনী আছে, m = আবার কত? ρv। সো তুমি চাইলে এটাকে ডিরেক্টলি লিখতে পারবা না। এটা কখন? যখন m ফিক্স থাকে। এখন ঘনত্ব যেহেতু কি বলছে? একই। ঘনত্ব যেহেতু একই, সো তোমার ঘনত্বের মধ্যে আগে যাইতে হবে, m = ρv আগে বসায় নিতে হবে। m = ρv যদি বসায় দেই, হ্যাঁ, m = ρv যদি বসায়, রো থাকবে আর v মানে কত? 4/3 πr³, ঠিক আছে? এই যে একটা r আছে, এই rটা নিয়ে তোমার কাহিনী আছে, ঠিক আছে? তো ঝামেলাটা এই জায়গায়, যদি m ফিক্স থাকতো তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারতা। এখন তো ভাই m তো ফিক্স না, তাই না? m তো ফিক্স না, m চেঞ্জ হয়ে যাবে যেহেতু ঘনত্ব চেঞ্জ হয়েছে। সো তুমি এখন যে কাজটা করবা সেটা হচ্ছে এই ক্যালকুলেশন করে যা বের হয় সেটা, ঠিক আছে? তো এই ক্যালকুলেশন করে আমার আসতেছে 4/3 এর 4 থাকুক, তাহলে 8/3 দাঁড়াচ্ছে, হ্যাঁ, 8/3 জি থাকবে, রো থাকবে, পাই থাকবে, আর এক্সট্রা ভাবে কি থাকবে? r³ এবং r, এটা কাটাকাটি চলে গিয়ে শুধুমাত্র r² থাকবে এবং এটা রুট হবে। ক্লিয়ার? এটাও মুক্তিবেগের ফর্মুলা, বাট এটা তোমরা কখনো ইউজ করো নাই আর কি, লাগে নাই, কোনো ম্যাথে লাগে নাই। সো আজকে লাগতেছে তাহলে v এর সাথে r এর সম্পর্কটা অ্যাকচুয়ালি কিরকম? সমানুপাতিক হচ্ছে, কারণ r² তো, আর স্কোয়ার আর রুট কিন্তু কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গিয়ে আমরা বলতে পারি v = r। এটা কখন? যখন রো ফিক্সড বলে দিবে, ঠিক আছে? সো একটা জিনিস খেয়াল করে দেখছো, এক এক সময় কিন্তু মুক্তিবেগের ফর্মুলা r এর সাথে এক এক রকম হয়। আমি লিখে দিচ্ছি কখন কিরকম হয় মুক্তিবেগের ফর্মুলা, কখন কিরকম হয়। হ্যাঁ, নাম্বার 1, যে v এর সাথে r এর ইকুয়েশন কখন বর্গমূলের সমানুপাতিক হবে? যখন বলে দিবে g ফিক্সড, যখন বলে দিবে g ফিক্সড। একটা জিনিস খেয়াল করে দেখো, যে ফর্মুলার মধ্যে g যদি ফিক্সড হয় তাহলে v = √r। 2 নাম্বার, v এর সাথে r এর সম্পর্ক আমরা বর্গমূলের ব্যস্তানুপাতিক বলতে পারবো। ওই যে যদি তুমি বলো এখানে m ফিক্সড, m যদি ফিক্সড থাকে তাহলে 2g তো ফিক্সড, তখন সেই ক্ষেত্রে তোমরা এটা বলতে পারবা, ঠিক আছে? যখন m ফিক্সড। এখন আমরা নতুন আরেকটা বের করলাম যে v এর সাথে r এর সম্পর্ক সমানুপাতিক যখন রো ফিক্সড, ঠিক আছে? সো মুক্তিবেগ এক এক সময় r এর সাথে এক এক রকম ভাবে আচরণ করে থাকে। তাহলে আমরা উত্তর কি বলবো? যত গুণ করছে, যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ করছে, সো আমাদের v ও দ্বিগুণ হবে। তো v দ্বিগুণ হওয়া মানে কি? আমরা জানি 11.2 হচ্ছে মুক্তিবেগ পৃথিবীর, তাহলে দ্বিগুণ যদি তুমি করে ফেলো তাহলে 22.4 হবে, ঠিক আছে? এই যে 22 আছে অপশনে, সো উত্তর হবে অপশন বি। খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। তারপরে প্রশ্নটা দেখো, পদার্থের গাঠনিক ধর্মের, একটি বস্তুর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে 15 × 10⁻⁵ এবং দৈর্ঘ্য পীড়ন এত, ইয়ং এর গুণাঙ্ক কত? ইয়ং এর গুণাঙ্ক ফর্মুলা হচ্ছে, আমরা জানি ইয়ং গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি, তাই না? পীড়ন হচ্ছে 30 × 10⁶, এটা পাওয়ার আকারে, আর এখানে কত হবে? 15 ×
10⁻⁻5। 30 আর 15 কাটাকাটি করলে 2 হয়, তাহলে 2 × 10⁻, কত হবে 6 আর -5 মাইনাস করে ফেলে 11 হয়। সো উত্তরটা কত হবে 2 × 10⁻11। সো দ্য কারেক্ট আনসার ইজ 2 × 10⁻11। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটি তারের ইয়ংয়ের গুণাঙ্ক এত হলে তারটি দৈর্ঘ্য যদি এত % বাড়াইতে হয় তাহলে পীড়নের প্রয়োজন কত হবে? তো আমরা সবাই একটু আগে শিখলাম যে ইয়ংয়ের গুণাঙ্ক সমান সমান কত, পীড়ন বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। ঠিক আছে, পীড়ন বাই বিকৃতি। তো স্যার এখানে 75% বাড়ানো বলছে, এটাই বিকৃতি। আর পীড়নেরটা চাইছে, তাহলে কোনাগুনি গুণ করে দিব। তাহলে পীড়ন সমান সমান হবে ইয়ংয়ের গুণাঙ্ক 4 × 10⁻11 ইন্টু বিকৃতি 7.5% কে আমরা কি বলতে পারি 7.5 ডিভাইড বাই 100। তাহলে 11 আর এখন 10⁻, কত হবে উল্টায় গেলে -2 হয়, তাহলে 10⁻, কত 9 দাঁড়ায়। এরপর 4 এর সাথে 7.5, খুবই সহজ, 7.5 এর নামটা খুবই সহজ। 7.5 × 7.5 যোগ 7.5 কত হবে 15। তাহলে এরকম তুমি আবার আগাও, আবার 15 হয়, 15 যোগ করলে কত হয় 30 হয়। তো 7.5 এর সাথে 4 গুণ করলে কিন্তু 30 হয়, এটা খুবই সহজ। তো 30 গুণন 10⁻9, যেটাকে আমরা 3 × 10⁻10 ও বলতে পারি। ঠিক আছে, মানে এখানে যদি 10 দিয়ে তো গুণাকারে আছে, তাই না, 10 মানে কি 10⁻1, ওই 1 এর সাথে 9 যোগ হয়ে 10 হয়েছে। সো উত্তরটা কত দাঁড়াচ্ছে 3 × 10⁻10। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা পর্যাবৃত্ত গতির একটা প্রশ্ন এখন সলভ করব, যে সরল দোল গতি সম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ হয়। বস্তুটির দোলনের বিস্তার কত হবে, অর্থাৎ এর মান জানতে চাওয়া হয়েছে। তো শুরু করা যাক। সাম্যাবস্থান থেকে যত সেন্টিমিটার দূরে থাকবে সেটাই তার x এর ভ্যালু। সো x = 2 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, আমরা মিটারে পরে কনভার্ট করা লাগে কিনা সেটা আমরা পরে দেখব। তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। তা দেখো, গতিশক্তি মানে কি ইকে, আর স্থিতিশক্তি মানে কি ইপি, এটা কত গুণ 3 গুণ। গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ মানে কি ইকে সমান সমান 3p। তো ইকের ফর্মুলা তোমাকে বসায় দিতে হবে। ইকের ফর্মুলা এবং ইপির ফর্মুলা আমরা জানি। তো অনেকে ধরো পরীক্ষা হলে হঠাৎ করে ভুলে গেছো, কিভাবে হবে? সেই ক্ষেত্রে তোমাদের একটা টেকনিক মনে করাই দিচ্ছি, যে ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার, তাই না, হাফ এম ভি স্কয়ার। তো ভি এর ফর্মুলা তোমাদের মনে থাকা উচিত, যে ভি ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের, ভি ইকুয়াল টু ফর্মুলা ছিল হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো তোমার কাজ কি, এটাকে স্কয়ার করে দেওয়া, তাহলে কি দাঁড়ায় হাফ এম ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এম ওমেগা স্কয়ার কে আবার আমরা কে বলে থাকি, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি হাফ কে ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো যদি ভুলে যাও এভাবে বের করে নিবা। ঠিক আছে, তাহলে হাফ এম ইন্টু হাফ কে ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর ইপিটা সেম ভাবে করো, শুধু কি হবে এক্স স্কয়ার থাকবে, তাহলে 3 ইন্টু হাফ কে এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে উভয় পক্ষ থেকে হাফ কে কাটাকাটি, তাহলে কি বাকি থাকে, বাকি থাকে হচ্ছে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 3x স্কয়ার। তাহলে এই পাশ থেকে ওই পাশে চলে গেলে 4x স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এটা বলতে পারি যে স্যার কি বের করতে বসে, a বের করতে বসে, তাই না? তাহলে এইভাবে বলতে পারি a সমান সমান রুট করে দিবা, a সমান সমান হবে রুট করে দিলে 2x হবে। তাহলে 2 ইন্টু এক্স এর মান স্যারে দিয়ে দিচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমার আনসারটা দাঁড়াচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, এখন 4 সেন্টিমিটার, এখানে অ্যাকচুয়ালি আমাদের এগুলো অপশনগুলো সব সেন্টিমিটার হবে অথবা এইটা মিটার হবে। তো আমরা এটাকে মিটার বানাই দিই, তাইলেই তো প্রবলেম সলভ। ঠিক আছে, এটাকে মিটার বানাই দিই, তাহলে আনসারটা কত দাঁড়াচ্ছে 4 সেন্টিমিটার দাঁড়াচ্ছে। তাহলে উত্তরটা কত দাঁড়াচ্ছে, এই যে 4 মিটার দাঁড়াচ্ছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আর যদি বলো ভাইয়া এত অঙ্ক বড় অঙ্ক করতে পারবো না, শর্টকাট শিখিয়ে দেন, শর্টকাট শিখিয়ে দিচ্ছি। যত গুণ বলে দিবে, এটা যদি n গুণ বলা হয়, যে ই কে ইপি এর যদি n গুণ হয়, তখন তোমার কাজ কি, খুবই সিম্পল, যে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান সমান n ইন্টু এক্স স্কয়ার। ঠিক আছে, এই পাশ থেকে পাশে নিয়ে আসলে এক্স স্কয়ার কমন দিলে n প্লাস 1 হয়, আর এখানে a স্কয়ার থাকে। ঠিক আছে, এবং স্যার তোমাকে কি বের করতে বলতেছে সেটার উপর ডিপেন্ড করে। স্যার যদি a বের করতে বলে, তাহলে তোমার কাজ কি, জাস্ট রুট করে দেওয়া। তাহলে a সমান সমান আসবে x ইন্টু রুট ওভার n প্লাস 1। ঠিক আছে, তো এই ম্যাথটা তাহলে শর্টকাট কিন্তু আমরা জেনে গেলাম। শর্টকাটটা কি, x এর মান কত 2, তাহলে 2 ইন্টু রুট ওভার n প্লাস 1, তার মানে n মান হচ্ছে 3, তার মানে 3 প্লাস 1 অর্থাৎ 2 মাল্টিপ্লাই 2 অর্থাৎ হবে 4। এই হচ্ছে আমাদের শর্টকাট। ঠিক আছে, এটাই হচ্ছে শর্টকাট। এই শর্টকাট দিয়ে তোমরা ম্যাথগুলো করে ফেলতে পারবা। ওকে, নেক্সট প্রশ্ন, পৃথিবীতে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, চাঁদের দৈর্ঘ্য কত হবে? দেখো, চাঁদের সাথে পৃথিবীর সম্পর্ক একটা জায়গাতেই, সেটা কি, যে জি প্রাইম সমান সমান g/6। এটা দিয়ে আমরা সলভ করে ফেলতে পারবো। সবাই জানি টি প্রপোর্শনাল টু কত, 1/√, কত বলো দেখি,
এখানে কি বলছে সেকেন্ড দোলক। আচ্ছা, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার। খেয়াল করে দেখো, তোমার এল কিন্তু ফিক্সড। যখন তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবা, তখন কিন্তু তোমার দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে যায় না। আমি যদি চালে যাই, আমি কি বড় হয়ে যাব? না, আমি কিন্তু বড় হয়ে যাব না। তারপর টি প্রপোর্শন রুট ওভার জি, এইটাই থাকবে। আমার কোয়েশ্চেন হলো এখানে এল কই? এল নাই তো, এল তো অনুপস্থিত। এল অনুপস্থিত থাকার কারণটা হচ্ছে এই জায়গার ওই জায়গায় এলটা সেম। তার মানে ওইখানে যদি এল এর দৈর্ঘ্য 1 মিটার থাকে, চাঁদে গেলেও 1 মিটারই থাকবে। চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে টি চেঞ্জ হবে, এটা বলতে পারো, কিন্তু এল চেঞ্জ হবে না। তাহলে সঠিক উত্তরটা কি হবে? 1 মিটারই থাকবে। সো দ্য কারেক্ট আনসার ইজ 1 মিটার। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এই প্রশ্নতে কি বলা হয়েছে যে একটি সরল দোলন গতির বিস্তার হচ্ছে 1 মিটার, আদি দশা হচ্ছে 0 ডিগ্রি, 1 মিনিটে 120 বার কম্পন হয়, ওই সরল দোল গতির সমীকরণ কত? আমরা সবাই জানি সরল দোল গতির বেসিক ফর্মুলা x a sin ওমেগা t প্লাস ডেল্টা। সব ভ্যালু বসায় দাও। এর মান হচ্ছে 1, সাইন থাকলো ওমেগা, আমরা কি জানি কিনা ওমেগা সমান টুয়াইস পাই n বাই t, তাহলে 2 পাই n এর মান হচ্ছে 120 বার ঘুরতেছে, t এর মান হচ্ছে 1 মিনিট মানে 60, আর 80 থেকে যাবে, প্লাস ডেল্টা মানে হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 120 আর 60 কাটাকাটি করলে 2 হয়, 2 আর 2 গুণ করলে 4 পাই, তাহলে sin 4 পাই t। তাহলে উত্তরটা পেয়ে গেলাম, কত হবে? sin 4 পাই t। একটি সরল দোলকের দোলনকাল 20% যদি বৃদ্ধি করা হয়, তাহলে কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? ফার্স্ট অফ অল তোমাকে আগে ফর্মুলা জানতে হবে যে টি এর সাথে এল এর সম্পর্ক এরকম, বর্গমূলের সমানুপাতিক। তো কার্যকর দৈর্ঘ্য, তাহলে স্যারে এল চাইছে, তাহলে আমরা কি বলতে পারি? এল প্রপোর্শনাল টি স্কয়ার হবে। এখন 20% বৃদ্ধি করা মানে কি? আগে ছিল যত, তার 20% বেড়ে গেল। মানে আগে যদি টি থেকে থাকে, এখন কত হবে? 20% আরো টি বেড়ে গেল। তাহলে টি প্রাইম সমান সমান টি প্লাস 20% টি। তাহলে এটাকে আমরা কত বলতে পারি? 1.2 টি। কিভাবে? 20% মানে 0.2। তাহলে এই দুই পাশ থেকে যদি তুমি টি কমন নাও, তাহলে কত হয়? 1 প্লাস 0.2 মানে 1.2। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে 1.2 এখানে বসায় দেওয়া। বসায় দিলে কত দাঁড়ায়? 1.44। এটা মিনিংটা হচ্ছে এল এখন কত গুণ হয়ে গেছে? 1.44 গুণ হয়ে গেছে। এখন প্রশ্নের স্যারে বলছে কত গুণ বাড়াতে হবে, তার মানে ডেল এল। ডেল এল মানে কি? এল প্রাইম মাইনাস এল। তাহলে কতটুকু হবে বলো তো? 1.44 এল মাইনাস এল, তাহলে 0.44 এল হয়। তাহলে কত পার্সেন্ট বাড়লো? 44%। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখন কোশ্চেন হলো, অপশনে তো 44% দেয়ই নাই, অপশন দিচ্ছে অন্যভাবে। তো 44% কি তুমি পারবা না ভগ্নাংশ প্রকাশ করতে? খুবই সহজ, 44/100। তুমি এটাকে একটা কাজ করো, কাটাকাটি করো, 4 দিয়ে কাটাকাটি করো, তাহলে 11 হয়, আর এখানে 25 হয়। সো উত্তর হবে 11/25। সুন্দর একটা ম্যাথ ছিল। ঠিক আছে, এইভাবে তোমরা ম্যাথগুলো করো, তাহলে দেখো বেশি একটা সময় লাগবে না। কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকাল অনুপাত 1:2, এতে কার্যকর দৈর্ঘ্য অনুপাত কত হবে? ওই যে ফর্মুলা টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, তাইলে এল প্রপোর্শনাল টু কত হবে? টি স্কয়ার। তো টি তো জানা আছে, তাই না? 1:2, 1:2 কে যদি স্কয়ার করে দাও, উত্তর হবে 1:4। সো দ্য কারেক্ট আনসার ইজ 1:4। এখানে আনসারটা কত হবে? 1:4 হবে, যেটা অপশন অ্যাকচুয়ালি আসে নাই। এটা ধরো এই যে এটাই অপশন, হ্যাঁ, 1:4 হবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, একটি সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হতে থাকা সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণ যদি এত হয়, তাহলে কৌণিক কম্পাঙ্ক কত হবে? দেখো ভাইয়া, ব্যবকলনীয় সমীকরণ মানে কি? ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের ব্যবকলনীয় সমীকরণ। এখন এখানে একটা কাহিনী করছে, সামনে একটা 2 দিয়ে দিছে, 2 রাখা যাবে না, পুরোটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত দাঁড়ায়? 32টা হয়ে যাবে, 16 হয়ে যাবে। তখন এটা দাঁড়াবে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস 16x ইজ ইকুয়াল টু 0। এখন ওমেগা স্কয়ার মানেই তো 16, তাহলে ওমেগা মানে কত হবে? 4 হবে। এখন স্যার কি চাইছে? কৌণিক কম্পাঙ্ক বা ওমেগা চাইছে, তাহলে উত্তরটা বের হয়ে গেল 4 রেডিয়ান পার সেকেন্ড। সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত একটি কণা পর্যায়কাল যদি 20 সেকেন্ড হয়, তাহলে কৌণিক কম্পাঙ্ক কত? তো ওমেগা সমান সমান টুয়াইস পাই বাই টি, তাহলে টুয়াইস পাই বাই টি এর মান যেহেতু 20, বসাই দিলে কত দাঁড়ায়? পাই বাই 10 দাঁড়ায়। সো দ্য কারেক্ট আনসার ইজ পাই ডিভাইডেড বাই 10 রেডিয়ান পার সেকেন্ড। সরল দৈর্ঘ্যের দোলনকাল যদি তুমি 50% বাড়াতে চাও, তাহলে কার্যকরী দৈর্ঘ্য কিরকম পরিবর্তন করতে হবে? খুবই সহজ, আমরা শর্টকাটে করার চেষ্টা করব। সেটা হচ্ছে দোলনকাল যত পার্সেন্ট বাড়াতে বলবে, তুমি কি করবা? আগে ওটাকে 100 দিয়ে ভাগ করবা। তো 50% কে 100 দিয়ে ভাগ করলে কত? 0.5 হয়। এরপর তার সাথে তুমি কি করবা? 1 যোগ করে দিবা। তাহলে 0.5 এর সাথে 1 যোগ করলে কত হয়?
1.5 হয়। তোমার প্রথম কাজ কি ছিল, আমি স্টেপ স্টেপ বলি। 50% এটাকে তুমি আগে 100 দিয়ে ভাগ করছো, কত হয়েছে? 0.5 হয়েছে। এটা ছিল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কি? এই 0.5 এর সাথে তুমি কি করবা? 1 যোগ করবা, কত হবে? 1.5 হবে। এরপরে স্টেপটা কি খেয়াল করো, যে আমরা সবাই জানি টি প্রপোর্শনাল রুট ওভার এল, তাহলে এল প্রপোর্শনাল কত? টি স্কয়ার। এই যে স্কয়ার, এই স্কয়ার থাকার কারণে তোমাকে কি করতে হবে? এই ভ্যালুটাকে স্কয়ার করতে হবে। 1.5 কে স্কয়ার করলে কত হবে? 2.25 হবে। ঠিক আছে, এবং সর্বশেষ স্টেপটা হচ্ছে এখানে যা বের হবে ওইটা থেকে কি করবা? 1 বিয়োগ করে দিবা। 2.25 মাইনাস 1 করলে 1.25 হবে। এইটাই তোমার উত্তর, শর্টকাট। তাহলে শর্টকাট যদি আমি করি, এটা ছিল আমার স্টেপ নাম্বার 1। আমি আবারও বলি, আমি এটা ডিটেলসে করি নাই, ইচ্ছাকৃতভাবে করি নাই, কারণ এই ম্যাথগুলো যদি তুমি ডিটেলসে করো অঙ্ক অনেক সময় লেগে যাবে। আমি টেকনিক বলে দিই, 2-3বার প্র্যাকটিস করো, 2-3টা ম্যাথ করো, দেখবা কোনো আটকাবে না। যা দিবে 100 দিয়ে ভাগ করবা, 0.5 হবে। স্টেপ নাম্বার 2, এরপর ওটার সাথে 1 যোগ করবা, কত হবে? 1.5 হবে। স্টেপ নাম্বার 3, ওটা কি করবো? স্কোয়ার করবা। এখন তোমার প্রশ্ন, কেন স্কোয়ার করবো ভাইয়া? ফর্মুলা টি প্রপোর্শনাল রুট ওভার এল, তাহলে এল প্রপোর্শনাল টি স্কোয়ার, তো স্যার যেহেতু টি দিয়ে দিছে তাহলে আমরা স্কোয়ার করব। যদি এখন উল্টাটা হইতো যে স্যার এল দিয়ে দিছে, তখন কিন্তু রুট করতাম, তখন 1.5 কে আমরা রুট করতাম। এখানে কি হবে? স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার হলে 2.25। স্টেপ নাম্বার 4, সেটা কি হচ্ছে? ওই যে বৃদ্ধি বলে দিছে, পরিবর্তন বলেছে, পরিবর্তন বলে দিলে 1 কমাই দিতে হয়, তাহলে হবে 1.25। সো উত্তরটা হচ্ছে 1.25। ঠিক আছে, পরিবর্তন বলে দিলে 1.25। এখন এখানে যদি পরিবর্তন, এখানে অপশনে 2.25 আছে, এটা অ্যাকচুয়ালি কত হবে? 1.25 হবে। আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নবম অধ্যায় অর্থাৎ তরঙ্গ চ্যাপ্টারে দুটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 128 হার্জ এন্ড 384 হার্জ, অর্থাৎ f1 f2 দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্নে চাইছে হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত কত। তো তার মানে ল্যামডা, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্যের আমরা সবাই ফর্মুলা জানি, v ইকুয়াল টু এফ ল্যামডা বা ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এফ। ঠিক আছে, তাহলে ল্যামডা প্রপোর্শনাল হলো যেহেতু 1 বাই এফ, তো জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইজ ইকুয়াল টু ল্যামডা f2 বাই f1। ঠিক আছে, তো f2 এর ভ্যালু হচ্ছে 384 আর f1 এর ভ্যালু হচ্ছে 128, যেটাকে আমরা 3:1 বলতে পারি। ঠিক আছে, সো উত্তরটা হবে 3:1। আশা করি পুরোপুরি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, একটা নিস্পন্দ বিন্দু ও সংলগ্ন সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? দেখো ভাইয়া, নিস্পন্দ বিন্দু কি? নিস্পন্দ বিন্দুটা হচ্ছে এই যে এই পয়েন্ট, যেখানে কোনো ধরনের সাউন্ড নাই, আর সুস্পন্দ বিন্দুটা হচ্ছে এই পয়েন্ট যেখানে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এইখান থেকে এতটুকু দূরত্বটা আমাদের বের করতে হবে, খুবই সহজ। এখান থেকে এতটুকু হচ্ছে ল্যামডা, তাহলে এটা 4/1 না? এই যে দেখো, আমি যদি ভাগগুলো তোমাদেরকে দেখাই, এই যে 1 2 3 4, 4 ভাগের মধ্যে এতটুকু কত ভাগ? 1 ভাগ, 4/1 ভাগ, সো এটা হবে ল্যামডা বাই 4। সো দ্য কারেক্ট আনসার ইজ ল্যামডা বাই 4। নেক্সট 38 নম্বর প্রশ্ন কি বলছে, যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মিটার কিউব হিলিয়াম 1 মিটার কিউব অক্সিজেন। খেয়াল করো, দুইজনের আয়তন কিন্তু সেম, দুইজনের আয়তন সেম, কোনো গ্যাসের অনুসংখ্যার বেশি হবে। আমরা সবাই ফর্মুলা জানি কেমিস্ট্রি থেকে, n ইকুয়াল টু W বাই M ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই 22.4 ইজ ইকুয়াল টু N ডিভাইডেড বাই Na। এখন অনেকে বলবো ভাইয়া দুইজনের তো আণবিক ভর ভিন্ন ভিন্ন, তার মানে আনসারটাও ভিন্ন ভিন্ন হওয়ার কথা, বাট না, আনসার ভিন্ন হবে না। এটা কারণটা হচ্ছে ডব্লিউর ভ্যালুটা আমরা জানি না, এখানে কত গ্রাম হিলিয়াম নিছি, কত গ্রাম অক্সিজেন নিছি, সেইটা আমাদের জানা নাই। এখন তাহলে কি করা যায়? তাহলে কি করা যায়? তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটা ধরে ম্যাথ করতে পারি। ক্লিয়ার? ডব্লিউ বাই এম ধরে হচ্ছে না, কারণ ডব্লিউ ভ্যালুটা আমাদের আননোন। তাহলে যে কাজটা করবো, ভি এর ভ্যালু কিন্তু আমাদের নোন, দুইজনের জন্যই নোন। ঠিক আছে, তাহলে যদি হিলিয়াম গ্যাসের কথা বলি, হিলিয়াম গ্যাসের কথা বলে ভি এর মান 1, তাহলে এন ইকুয়াল টু কত হবে? কোনাকুনি গুণ করো, 1 ইন্টু এন এ ডিভাইডেড বাই 22.4, তাই না? আর যদি এখন অক্সিজেনের কথা বলি, এখানেও ভি এর মান কত? 1, তাহলে 1 যদি বসাই দাও, 1 বাই 22.4 ইজ ইকুয়াল টু এন বাই এন এ, তার মানে এন ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? একই তো, এন এ বাই 22.4, তার মানে দুইজনের কিন্তু সেম ভ্যালু আসছে। সো উত্তরটা কি হবে? উভয়ই সমান হবে। নেক্সট কোয়েশ্চেন, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পায়? এই ফিজিক্সে হইতেছে বৃদ্ধি পেলে, মানে মেডিকেলের ক্ষেত্রে কেন জানি ওনারা ওই প্লাস করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাস করে না। হ্যাঁ, তো আমরা আগে হচ্ছে প্লাস করে অঙ্কটা করি, মানে যেটা অরিজিনাল আনসার সেটা দিয়ে অঙ্ক করি। তো সবাই ফর্মুলা জানি, সি আর এম এস প্রপোর্শনাল টু কত? ওই যে আমরা সবাই জানি সি আর এম এস সমান রুট ওভার 3r/t বাই m, তাহলে টি এর সাথে সম্পর্ক কি হবে? রুট ওভার টি। 4 গুণ বৃদ্ধি করা মানে কিন্তু 5 গুণ করা। এখন তুমি যদি টি এর জায়গায় 5 বসায় দাও, তাহলে কত হবে? রুট ওভার 5।
তো এমন টাইপের কোনো কিছুই অপশনে নাই। সো বোঝাই যাচ্ছে ওনারা বৃদ্ধি শব্দটা গুরুত্ব দেয় নাই। তাহলে √4 করলে কত হবে? 2 হবে। সো CRMS কত গুণ হয়ে গেছে? 4 গুণ হয়ে গেছে। ঠিক আছে, 2 গুণ হয়ে গেছে। তাহলে উত্তরটা তুমি কি দিবা? দ্বিগুণ দিবা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, যে আমরা আগে যেরকম অঙ্কগুলো করছিলাম যে এত গুণ বলে দিলে সেটা যোগ করতে হয়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না। অপশনের দিকে তাকায় তুমি ডিসিশন নিবা যে তুমি যোগ করবা নাকি করবা না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, গ্যাসের একটি অণু স্বাধীনতার মাত্রা যদি 6 হয় তাহলে গড় গতিশক্তি কত? সবাই আমরা ফর্মুলা জানি, ই কে সমান সমান স্বাধীনতার মাত্রা F/2 ইনটু কত? কেটি। এফ এর মান যেহেতু 6, তাহলে 6/2 ইনটু কেটি যদি করি, আনসারে দাঁড়াচ্ছে 3 কেটি। সো দ্য কারেক্ট আনসার ইজ 3 কেটি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এখন আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার এটা, অর্থাৎ আমরা ফিজিক্স সেকেন্ড পার্টে চলে আসছি। 2 কেজি ভরা একটি বস্তু 3 মিটার উচ্চতা থেকে পড়ে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত হবে? তো সবাই আমরা জানি যে কোন একটা বস্তু উপর থেকে নিচে পড়লে সে বিভব শক্তিটাই কি গতিশক্তি রূপান্তরিত হয়, দেন পরবর্তী গতিশক্তিটা তাপ শক্তি রূপান্তরিত হয়। তাহলে পুরো জিনিসটাকে আমরা mgh বলতে পারি। ঠিক আছে, বিভব শক্তি। তাহলে 2 × 9.8 × 3, এটাই তো পরবর্তী তাপ শক্তি রূপান্তরিত হবে, তাই না? তাহলে 9 এর সাথে 2 গুণ করলে সবাই জানো 19.6, 3 গুণ করবা, আমি ডাইরেক্ট করে ফেলবো। 3 × 8 হাতে থাকে 1, 3 ও 7 সাথে থাকে 28, হাতে থাকে কত? 2, 3 2 কত? 5, এখানে একটা দশমিক দিয়ে দিবা। সো উত্তরটা কত দাঁড়াচ্ছে? 58.8 জুল। বাট অপশনে দেখো জুল নাই, পুরোটা ক্যালোরি। তাহলে কি করা উচিত? 4.2 দিয়ে ভাগ করা উচিত। ঠিক আছে, 58.8 কে 4.2 দিয়ে এখন ভাগ করবা। এটা বাদ দিয়ে দাও, 8 2 বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে তোমার কি থাকে? বাদ দিয়ে দিলে তোমার থাকে 58/4। তো 58/4 হাতে হাতে করে ফেলো, সোজা তো। তাহলে 4 1 কে 4, 4 4 16, 2 আসবে, দশমিক দিবা, 5 দিবা, 0 আসবে, 4 5 20। তাহলে উত্তর হবে 14.5 এর আশেপাশে। কারণ 14.5 এর আশেপাশে একটাই আছে, 14.01। ঠিক আছে, এই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন, বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুর মধ্যে কর্মক্ষম একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? কার্নো ইঞ্জিনের ফর্মুলা হচ্ছে ইটা সমান সমান 1 - T2/T1। T2 মানে হচ্ছে ছোট ভ্যালু, T1 মানে হচ্ছে বড় ভ্যালু, এভাবে মনে রাখবা। তো T2 মানে ছোট ভ্যালু, ছোট ভ্যালু কোনটা? বরফ বিন্দু। কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 273 কেলভিন। আর বড় ভ্যালু হচ্ছে বাষ্পবিন্দু। বাষ্পবিন্দু কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 373 কেলভিন। তাহলে যদি 373 লসাগু নিয়ে নাও, তাহলে 373 - 273 কত হবে? 100 হবে। এখন এই জিনিসটাকে তো পার্সেন্টেজ প্রকাশ করতে হবে, তাই 100 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, 100%। তাহলে কত দাঁড়াচ্ছে? 100,000/373। এখন অপশনগুলো দেখো দূরে দূরে, বেশ দূরে দূরে। তুমি 373 কে একটা কাজ করো, তুমি হচ্ছে 373 কে একটা কাজ করতে পারো, তুমি 400 ধরতে পারো। হ্যাঁ, যদি 400 হয়, আর এখানে কত আছে তোমার? একক, দশক, শতক, হাজার, ও যে 10,000, 10,000 কে 400 দিয়ে যদি ভাগ করো, 0 0 যদি কেটে দাও, তাহলে 100/4 করলে প্রায় 25-এর কাছাকাছি আসে। এবং তুমি 25-এর নিকটতম যারে পাবা সেটাকে উত্তর দাগে দিবা। ক্লিয়ার? এখন 25-এর নিকটতম কোনটা, কোনটাকে দাগাবা? 25-এর নিকটতম, সবচেয়ে নিকটতম কোনটা? 100? জীবনও না। 0? জীবনও না। 26 ইয়েস, এইটা 25-এর নিকটতম। তাহলে এটা আমরা সঠিক আনসার দাগাই দিব। দ্যাটস ইট, খুবই সহজ ছিল। নেক্সট কোয়েশ্চেন, একটি কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কাজ করে। তারপর কি বলছে? যে যদি কাজের পরিমাণ 500 জুল হয় তবে তাপগ্রাহকের প্রত্যাখ্যান তো তাপের পরিমাণটা কত হবে? তো দেখো, আমরা কিন্তু এইটা জানি যে কার্নো ইঞ্জিন কিন্তু একটা প্রত্যাবর্ত হচ্ছে বিক্রিয়া ঘটে থাকে। তো এটাকে এভাবে বলতে পারি যে Q2/Q1 সমান সমান T2/T1। এভাবে Q2/Q1 ইজ ইকুয়াল টু কত হবে? T2/T1। তো Q2 এর মানটা জানি না, সেটা আমরা বের করব। হ্যাঁ, Q1 এর মানটা এখানে খেয়াল করে দেখো, যদি ইঞ্জিন কর্তৃক কাজের পরিমাণ অর্থাৎ ডাব্লিউ এর ভ্যালুটা স্যারে দিয়ে দিছে। হ্যাঁ, ডাব্লিউ সমান সমানটা কত? ডাব্লিউ সমান সমান হচ্ছে 500 জুল। তো ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার Q1 - Q2। ঠিক আছে, ডাব্লিউ মানে কি? Q1 - Q2। তাইলে এটাকে আমরা এইভাবে বলতে পারি, Q1 সমান সমান কত? 500 প্লাস Q2। ঠিক আছে, তাহলে Q1 সমান সমান এইভাবে বলতে পারি 500 প্লাস Q2। Q1 এর জায়গায় কি লিখবো? 500 প্লাস Q2। ওকে, আর T2/T1 তো আমরা জানি, T2 হচ্ছে তোমার কোনটা? T1 এবং T2 এর মধ্যে পার্থক্যটা কি? কেমনে আইডেন্টিফাই করে? ছোট তাপমাত্রা হচ্ছে T2, বড় তাপমাত্রা T1। তো ছোট T2 মানে 127, এটাকে যদি তুমি 273 যোগ করো তাহলে 400 হয়। আর 227 কে 273 যোগ করলে 500 হয়। ঠিক আছে, তো কোনাগুনি গুণটুন করলে 4/5 হয়, কোনাগুনি গুণ করলে 5Q2 সমান সমান 4 দিয়ে গুণ করলে 2000 যোগ 4Q2, তাই না? এই পাশ থেকে পাশ চলে গেলে Q2 সমান সমান আমার আসতেছে 2000। তাহলে আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেলাম। তাইলে এখানে তাপগ্রাহকের প্রত্যাখ্যান তাপের পরিমাণটা জানা হয়ে গেল 2000 জুল। আশা করি পুরোপুরি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন,
একটি কক্ষের তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে ফারেনহাইটে কত হবে? ওই যে ফর্মুলা C/5 সমান সমান F - 32/9, ঠিক আছে? তাহলে C এর মান হচ্ছে 30, তো 30 ডিভাইড বাই 5 সমান সমান F - 32/9। কোনাকুনি যদি আমরা গুণ করি তার আগে এটা কাটাকাটি 6 হয়, তাহলে F - 32 = 6 নং কত 54, তার মানে F সমান সমান 3 আর 2 যোগ করলে 6, 5 আর 3 যোগ করলে 8। তাহলে উত্তরটা কত হবে? 86 ডিগ্রি ফারেনহাইট। সো আনসারটা হচ্ছে 86 ডিগ্রি ফারেনহাইট। 0.3 কুলম্ব চার্জ সহ একটি 0.3 ফ্যারাড ক্যাপাসিটর বিদ্যুৎ বিভব কত হবে? তো আমরা সবাই জানি Q = CV, Q = CV। তো C এর মান হচ্ছে 0.3 আর V এর মানটা কত জানি না, বের করব। Q এর মানটা কত? আমাদের দুইটাই 0.3, হা 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 হা, কি মজা। তাহলে V এর মানটা কত হবে? 1 হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ 1 ভোল্টেজ। নেক্সট আমরা ধারকত্ব একটা ম্যাথ করব। প্রশ্নে কি বলা হয়েছে? তিনটি ধারকের শ্রেণীবদ্ধ বিন্যাসে মোট ধারকত্ব 1 মাইক্রোফ্যারাডে, অর্থাৎ CH = 1 মাইক্রোফ্যারাডে। তো তিনটা কি রকম সেটা কিন্তু প্রশ্নে বলে নাই, তারা মানে সমান না, সমান হলে প্রশ্নে বলে দিত। তাহলে এখানে বলেছে দ্বিতীয় দুটি ধারকের মান যথাক্রমে 2 এবং 3, হ্যাঁ, তার মানে C1 এর মান হচ্ছে 2, C2 এর মান হচ্ছে 3, C3 এর মানটা বের করতে হবে। কিভাবে? ওই যে 1/CS আমরা জানি শ্রেণীতে থাকলে সূত্র হয় রোধে প্যারালালের মতো। তাহলে 1/CS সমান সমান কত? 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে CS এর মান দিয়ে দিছে, হ্যাঁ, C1 এর মানটা হচ্ছে 2, C2 এর মান হচ্ছে 3, আমরা C3 বের করব, ঠিক আছে? তাহলে এখানে এই পাশ থেকে জাস্ট ওই পাশে নিয়ে যাও, তাইলেই হইছে। 1/C3 সমান সমান এই যে হাফ আর 1/3 কে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে কত হয়? জাস্ট নরমাল ক্যালকুলেশন, হ্যাঁ, 1 - হাফ - 1/3। যদি তুমি 6 লসাগু নাও তাহলে 6 - 3 - 2, তাহলে 1/6 আসে। তাহলে 1/CS যদি C3 1/C3 যদি 1/6 আসে, তাহলে C3 = শুধুমাত্র 6 হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ শুধুমাত্র 6। এই যে অপশন বি তে আছে। ওকে, তো এখন আমরা চলে যাচ্ছি সঞ্চিত শক্তির একটা ম্যাথ। একই সমান্তরাল পাত ধারকের সঞ্চিত চার্জ যদি 2 কুলম্ব হয় এবং যদি ভোল্টেজ 0.4 হয় তাহলে সঞ্চিত শক্তি কত হবে? খুবই সহজ, হাফ CV²। এখন কথা হলো C এর মান কি জানি? জানি না, তাহলে সূত্র হবে না। অন্য আরো সূত্র আছে, Q²/2C, ঠিক আছে, Q²/2C। Q এর মান কি জানি? জানি। C এর মান কি জানি? জানি না, এটাও বাদ। তাহলে কত হবে? হাফ অফ BQ। তোমার যতগুলো সূত্র আছে, তিনটে সূত্র আছে, তিনটে যে ট্রাই করে দেখো। V এর মান হচ্ছে 0.4, Q এর মান হচ্ছে 2, তাহলে 2 কাটাকাটি গেলে উত্তরটা থাকতেছে 0.4। সো দ্য কারেক্ট আনসার ইজ 0.4 জুল। নেক্সট কোশ্চেন, একটি বৈদ্যুতিক বাল্বকে 40 ওয়াট 200 ভোল্ট চিহ্নিত করা আছে, বাল্বটির রোধ কত? সবাই জানি P = V²/R, তাহলে R = কত? P = V²/, P হবে, ঠিক আছে? তার মানে 200 স্কয়ার হবে, অর্থাৎ 200 × 200, P এর মান হবে 40, কাটাকাটি করলে 5 × 200 করলে কত হয়? 1000। সো দ্য কারেক্ট আনসার ইজ 1000 ওহম। ওকে, নেক্সট কোশ্চেন, কোন চুম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব যদি 100 মিটার হয়, এর কার্যকরী দৈর্ঘ্য কত? দেখো ভাইয়া, কার্যকরী দৈর্ঘ্যের একটা বেসিক ফর্মুলা আছে, যে একটা চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য মানে চুম্বকের অ্যাকচুয়ালি পুরোটা কাজে লাগে না, একটা চুম্বকের, হ্যাঁ, তোমার হচ্ছে মাঝখানের দিকে কিন্তু সবচেয়ে কম হচ্ছে থাকে, এটার অ্যাকচুয়ালি 85% কাজে লাগে, মানে এতটুকু কাজে লাগে, এতটুকু কাজে লাগে, মাঝখানটুকু কোনো কাজে লাগে না। তাহলে এটা হচ্ছে 0.85 ইন্টু কত? এই যে চুম্বকের, এটাকে আমরা রৈখিক দূরত্ব বলতে পারি, ঠিক আছে, বা চুম্বক রৈখিক দূরত্ব, রৈখিক দূরত্ব। তো স্যার এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 100 মিটার, তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে? 85 দাঁড়াচ্ছে। তাহলে উত্তরটা আমরা জেনে গেলাম 85 মিটার, মানে যা থাকবে ওটাকে 85% করে দিবা। দুটি সমান্তরাল তারের মধ্যে একই মানে তড়িৎ প্রবাহিত হয় এবং তার দুইটি প্রতি একক দৈর্ঘ্যে F বল দ্বারা একে অপরকে বিকর্ষণ করে। যদি প্রবাহিত তড়িৎ দ্বিগুণ এবং তার দৈর্ঘ্যের মধ্যে দূরত্বকে 3 গুণ করা হয়, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে বলের মান কত হবে? এটা একটা সূত্র আছে যে F/L = μ0 I1 I2 / 2πr। তো স্যার এখানে বলে দিছে যে I1টাকে কয় গুণ করছো? দেখো তো, একই মানে তড়িৎ প্রবাহিত হয় এবং তার দুটি প্রতি একক দৈর্ঘ্যে F বল দ্বারা একে অপরকে বিকর্ষণ করে। যদি প্রবাহিত তড়িৎ দ্বিগুণ হয়, খেয়াল করো, প্রবাহিত দ্বিগুণ, তুমি দ্বিগুণ করছো, সো I1 এর জায়গায় 2, হ্যাঁ, I2 এর মান কত? 2, দুইটাই দ্বিগুণ করে ফেলছো, এবং তার দুইয়ের মধ্যবর্তী দূরত্ব তুমি 3 গুণ করছো, সো আর এর জায়গায় 3 হবে। বলতে পারো ভাইয়া 2π μ0 এগুলো কই? এগুলো কনস্ট্যান্ট, এগুলো বাদ যাবে, এগুলো বাদ যাবে, মানে প্রপোর্শনাল করলে I1 I2 / R হবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 4/3। সো দ্য কারেক্ট আনসার ইজ 4/3। এই যে 4/3 যেখানে আছে সেটাই হবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, একটি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 50, ভোল্টেজ হচ্ছে 200, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হলে ভোল্টেজ কত?
মুখ্য কুণ্ডলীর সাথে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি সমানুপাতিক, অর্থাৎ ই এস ডিভাইডেড বাই ইপি, উপরে যদি তুমি এস লিখো এন এর ক্ষেত্রে এস লিখতে হবে। তো এন এস মানে কি? গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, যেটা স্যারে দিয়ে দিছে কত 100। 100 মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত 50, ঠিক আছে। তার মানে ইএস সমান সমান ইপি ইন্টু 100/50 করলে 2 হয়, ঠিক আছে। তো ইপির মান তো স্যারে দিয়ে দিছে 200, তার মানে 200 তো গুণন 2, সো উত্তর হবে 400, ঠিক আছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 400 ভোল্টেজ। একটু অবদান দেওয়ার পরে বক্রতার ব্যাসার্ধ দিয়েছে 48। আচ্ছা, বক্রতার ব্যাসার্ধ যদি 48 হয় তাহলে এফ কত হবে? আমরা সবাই জানি এফ ইকুয়াল টু r/2, এটা কত হবে 24 সেন্টিমিটার। দেখো, একটা দর্পণের ফোকাস যত, তুমি যদি ঠিক তত দূরত্বে বস্তু রাখো তাহলে এটা রুলটাই হচ্ছে সেটা অসীমে গঠিত হবে, ঠিক আছে। ওই যে 6টা পয়েন্ট ছিল যে ফোকাসে রাখলে কোথায় গঠিত হয়, উত্তর হচ্ছে অসীমে গঠিত হয়। সো কোনো ম্যাথ করার দরকার নাই, তুমি এটা ডাইরেক্ট উত্তর বলে দিবা অসীম, ঠিক আছে। সো উত্তরটা হবে অসীম। আর যদি বলো না ভাই আমি ম্যাথ করবো কইরা দিই 1/f = 1/u + 1/v, তাহলে v যদি বের করতে যাই 1/f - 1/u, তো 1/25 - 1/25 = কত 0। তার মানে 1/v = যদি 0 হয় তাহলে v = কত হবে? ইনফিনিটি হবে, ঠিক আছে। এই পরবর্তী প্রশ্ন, এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট দুটি উত্তল লেন্সকে পরস্পরের সাথে যদি সংস্পর্শে রাখো তাহলে মিলিত ফোকাস দূরত্ব কত হবে? মনে রাখবা লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বের ফর্মুলাটা হচ্ছে পুরোপুরি রোধের প্যারালালের মতো। তার মানে তুমি এভাবে বলতে পারো এফ এস কত 1/f1 + 1/f2। তো দুইটা কিন্তু সমান বলে দিছে, হ্যাঁ, দুইটাকে মনে মনে এফ যদি নাম দিই, প্রশ্নে বলছে এফ নাম দিতে, তাহলে কত হবে 2/f, অতএব 1/fs, তাহলে fs কে আমরা কত বলতে পারি? f/2 বলতে পারি। সো দ্য কারেক্ট আনসার ইজ f/2। নেক্সট কোয়েশ্চেন, একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি 1000 সেন্টিমিটার হয় তাহলে ক্ষমতা কত? তো ক্ষমতার ফর্মুলা হচ্ছে p = 1/f, সেন্টিমিটার তো এস একক না, তো এটাকে যদি তুমি এস একক কনভার্ট করো, 100 দিয়ে ভাগ করো, তাহলে 10 হবে। তাহলে 1/10 মানে হচ্ছে 0.1। এটা উত্তল লেন্সের ক্ষেত্রে পজিটিভ হয়, তাহলে উত্তরটা কত হবে? +0.1 বা 1/10, ঠিক আছে। অবতল লেন্স হলে সামনে একটা মাইনাস হইতো। দুটি সুসংগত উৎস হতে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে দুটি তরঙ্গ সমদশায় বের হয়, একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় সেখানে দশা পার্থক্য স্যারে দিয়ে দিছে 90 ডিগ্রি। তরঙ্গ দুটির পথ পার্থক্য কত? আমরা সবাই জানি দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে। পথ পার্থক্য মানে x, তাহলে এইভাবে বলতে পারি x সমান সমান ডেল্টা ইন্টু λ/2π। ডেল্টা কত? 90 ডিগ্রি, যেটাকে আমরা π/2 বলতে পারি। তারপর ল্যামডা থাকলো, তারপর 2π থাকলো, ঠিক আছে। তাহলে এটাকে এভাবে বলা যায়, পাই যদি কাটাকাটি হয় λ/4 হয়। সো দ্য কারেক্ট আনসার ইজ λ/4। এটা আরেকভাবে করা যায়, সেটা অলরেডি তোমাদেরকে দেখাইছিও, যে এরকম, হ্যাঁ, 90 ডিগ্রি মানে কি, যে ধরো এখান থেকে এতটুকু তো 90 ডিগ্রি না, তো এতটুকু হচ্ছে λ/4, শেষ। এরকম একটা ম্যাথ তোমাদেরকে দেখাইছি আজকে। ইয়ং এর ডাবল স্লিট পরীক্ষায় চিরের দূরত্ব যদি তুমি দ্বিগুণ করো তাহলে স্ক্রিনে ফ্রিঞ্জের একটা ফ্রিজ লেখা দন্তান্ন হবে একটা, ফ্রিঞ্জের ব্যবধান একই রাখতে স্ক্রিন থেকে স্লিটের দূরত্ব কত পরিবর্তন করতে হবে? তো ফর্মুলা কি? x n = d λ ডিভাইডেড বাই a, ঠিক আছে। এটা আমাদের বেসিক ফর্মুলা ছিল। তো এইখানে ধরো তোমার কাছে ফুটা আছে, এই যে ফুটা থেকে কি বের হচ্ছে? আলো বের হচ্ছে। এখানে একটা হচ্ছে পর্দা ছিল, এই দূরত্বটাকে আমরা d বলে থাকি। তো স্যার এখানে কি বলছে? যে ইয়াং এর ডাবল স্লিট পরীক্ষায় চিরের দূরত্ব দ্বিগুণ করলে, চিরের দূরত্ব দ্বিগুণ মানে কি? চির মানে কি? এই যে চির মানে হচ্ছে এই যে এই দুটো চিরের দূরত্ব a, এর মান যদি তুমি দ্বিগুণ করে ফেলো তাহলে স্ক্রিনে ফ্রিঞ্জের ব্যবধান একই রাখতে, হ্যাঁ, স্ক্রিন থেকে স্লিটের দূরত্ব কত পরিবর্তন করতে হবে? অর্থাৎ স্ক্রিন থেকে স্লিটের দূরত্ব মানে ডিটা কত গুণ? তাহলে আমরা কোনাগুনি গুণ করে দাও। বলছে অ্যাকসেন্টটা ফিক্সড, এই যে বলে দিছে ফ্রিঞ্জের ব্যবধান হচ্ছে অ্যাকসেন্ট, তাহলে এটাকে এভাবে বলতে পারি d λ = a অ্যাকসেন্ট, বা d এর সাথে a এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ এটা যেহেতু দ্বিগুণ করছে তাইলে ওইটাও দ্বিগুণ হবে, তাহলে আনসারটা কত হবে? 2d হবে। আশা করি পুরোপুরি ক্লিয়ার ভৌত আলোক বিজ্ঞানের ম্যাথ। নেক্সট হচ্ছে অষ্টম অধ্যায়ে আমরা চলে আসছি, যে 2 কেজি ভরের একটা বস্তুর গতিবেগ যদি c/3 হয় তাহলে গতিশীল অবস্থায় ভর কত হবে? সবাই আমরা ফর্মুলা জানি, m = m0 ডিভাইডেড বাই √1 - v²/c²। তাহলে m0 এর ভ্যালুটা দেওয়া আছে প্রশ্নে 2, হ্যাঁ, √1 - c/3 কে তুমি স্কয়ার করে দিবা, তাহলে কত হবে? c/3 কে স্কয়ার করলে c অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যায়, সো 1/3 কে স্কয়ার করলে হবে 1/9, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 8/9, হ্যাঁ, এটাকে যদি রুট করে দাও, হ্যাঁ, কত হবে? 2√2/3 হবে, 2√2/3 হবে। 8 কে রুট করলে 2√2 হয়, 9 কে রুট করলে 3 হয়। এই 3টা উপরে চলে যাবে, 3 থাকলো উপরে, এই 2 আবার কাটাকাটি যাবে, সো নিচে √2 পড়ে থাকবে। সো উত্তরটা হবে 3 / √2 কেজি।
নেক্সট কোয়েশ্চেন, কত বেগে চললে গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্য অর্ধেক হবে? দেখো ভাইয়া, আমরা সবাই ফর্মুলা জানি, L = L নট রুট ওভার 1 - v স্কয়ার বাই c স্কয়ার। এই ভিটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে L/L নট এর মান স্যার দিয়েই দিছে, L/L নট এর মান প্রশ্নে দেওয়াই আছে, কত? হাফ। তাহলে L/L নট এর মান যদি আমরা হাফ বলে ফেলি, হাফ লিখে ফেলি, তাহলে কত দাঁড়ায়? তারপর উপরে যদি স্কোয়ার করে দেই তাহলে কত হয়? 1 - v স্কয়ার বাই c স্কয়ার, বা v স্কয়ার বাই c স্কয়ার সমান সমান 1 - হাফ স্কয়ার। তো এই জিনিসটা আমরা চাইলে শর্টকাট সূত্র বানাতে পারি। কিভাবে? যে v সমান সমান কত দাঁড়াচ্ছে? 1 - হাফ স্কয়ার, এটা কত? রুট হবে ইনটু c দিয়ে গুণ হবে। তাহলে শর্টকাট যদি একটা সূত্র বানাই, যে v বের করার শর্টকাটটা কি? v সমান সমান c ইনটু রুট ওভার 1 - x স্কয়ার, এটা হচ্ছে শর্টকাট। x হচ্ছে এই যে যত ভগ্নাংশটা দিয়ে দিবে যে এত গুণ হয়, ঠিক আছে? তো 1 - 1/4, এটাকে যদি রুট করে দিই, পাশে যদি c গুণ আকারে থাকে তাহলে হবে 3/4, 3 কে রুট করলে √3 হয়, 4 কে রুট করলে 2 হয়, পাশে একটা c থাকে, সো উত্তরটা হবে √3/2, √3/2 ইনটু c। আশা করি পুরোপুরি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত হবে? সবাই আমরা জানি E = mc²। তো m কত? 10⁻³ কিভাবে 1 কেজি 1 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করছি, -3 হইছে। c² মানে কি? 3 × 10⁸ কে স্কয়ার করব। তো 3 কে স্কয়ার করলে 9, 10⁸ 8 কে স্কয়ার করতেছো মানে কত? 8টা 16 হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে -3, তো 16 আর -3 যোগ করলে কত হবে? 13 হবে। 10⁻3, সো 13। তাহলে উত্তর কত হবে? 9 × 10⁻13। এগুলো অ্যাকচুয়ালি সব পাওয়ার আকারে আর কি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 6.63 ইলেকট্রিক ভোল্ট ফোটনের কম্পাঙ্ক কত? ফর্মুলা হচ্ছে E = hc/λ। হ্যাঁ, তো স্যার এখানে f বের করতে বলছে, তাহলে আমরা শুধুমাত্র hf ফর্মুলাটা ব্যবহার করব। f সমান সমান কত? E/h। E হচ্ছে 6.63 × 10⁻1.6 × 10⁻19। কেন? কারণ ইলেকট্রিক ভোল্টকে আমি কি জুলে কনভার্ট করছি, ই দিয়ে গুণ করে। h কত? 6.63 × 10⁻, কত ছিল? -34। তাহলে এটা কাটাকাটি, তাহলে দাঁড়াচ্ছে 1.6 × -19 প্লাস 34। তাহলে 34 থেকে 19 বিয়োগ করলে কত হয়? 15 হয়। তাহলে থাকবে 10⁻15। সো উত্তরটা হবে 1.6 × 10⁻, কত? 15। এই যে অপশন এ, ঠিক আছে? এগুলো পাওয়ার আকারে আর কি, ঠিক আছে? এখন আমরা শিখব নবম অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা যদি আমরা ডিটেইলস ভাবে করতে যাই অনেক সময় লেগে যাবে। তো আজকে আমরা শিখব কিভাবে অল্প, খুবই কম সময়, মাত্র 20 সেকেন্ডের মধ্যে এই টাইপের বড় বড় ম্যাথগুলা খুব দ্রুত করা যায়। সেগুলো কি? অর্ধায়ু, তারপরে হচ্ছে গিয়ে তোমার কত অংশ অবশিষ্ট থাকবে, হ্যাঁ, তেজস্ক্রিয়তা রিলেটেড ম্যাথগুলা। তো আগে চলো আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। একটি তেজস্ক্রিয় আইসোটোপের 200 গ্রামের একটি নমুনার অর্ধজীবন হচ্ছে 20 বছর। অর্থাৎ স্যার কিন্তু T⁄2 এর ভ্যালুটা দিয়ে দিছে যে 20 ইয়ার্স। 60 বছর পেরিয়ে গেলে আসল আইসোটোপের কতটুকু অবশিষ্ট থাকবে? তো এখানে এই 200 গ্রাম, এটা তোমার n0, ঠিক আছে? কতটুকু অবশিষ্ট থাকবে? n, এটা স্যার বের করতে বলছে। স্যার কি দিয়ে দিছে? T⁄2 দিয়ে দিছে, আর হলো t দিয়ে দিছে। তো এখন যদি বড় নিয়মে করতে যাও অঙ্কটা 1 পেজ লেগে যাবে। শর্টকাটে যদি করো, ফর্মুলা আছে যে T⁄2 = t/n, এটাই হচ্ছে শর্টকাট। হ্যাঁ, এটাই হচ্ছে শর্টকাট, যে T⁄2 = আমি যদি গুছিয়ে আবার লিখে দিই তোমাদেরকে, যে T⁄2 = t/n, এটাই শর্টকাট। তাহলে এখান থেকে যদি কোনাকুনি গুণ করি, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, n = কত হবে? t/t⁄2। t এর মানটা দেওয়া আছে 60 এবং t⁄2 এর মান 20, অর্থাৎ n এর মানটা জানলাম 3। এই n টাই n/n0 কে ইন্ডিকেট করবে যদি 1/2 আকারে লিখে দিই, ঠিক আছে? তাহলে n এর মানটা যদি বসায় দিই তাহলে কত হবে? 1/2 মানে 8, ঠিক আছে? তাহলে আরামসে দেখো n এর মান বের হয়ে গেল, কারণ n0 এর মান তো আমাদের জানা আছে। এই পাশ থেকে এই পাশে নিয়ে যাও, n0/8 হবে। n0 এর মান কত? 200, 200/8। আনসারটা কত দাঁড়াচ্ছে বলো তো? 8, 200। এইটা ক্যালকুলেশনটা তুমি মাথায় মাথায় করতে পারবা। কিভাবে? দেখো, এটা যদি 2 দিয়ে কাটাকাটি করি, 100 হয়, 4 হয়। 100 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 25 হয়। তাহলে আনসারটা কত হবে? 25 গ্রাম। সো দ্য কারেক্ট আনসার ইজ 25 গ্রাম। আশা করি তোমরা পুরো ম্যাথটা বুঝে ফেলছো। আমি ডিটেইলস ভেঙে ভেঙে করছি দেখে মনে হতে পারে একটু সময় লাগবে, 20 সেকেন্ডের ভিতরে সম্ভব না। আমি গ্যারান্টি দিচ্ছি এটা 20 সেকেন্ডের মধ্যে সম্ভব। কিভাবে করবা আমি স্টেপ বলে দিই। প্রথমত এখানে দেখবা দুইটা টাইম দেওয়া আছে কিনা, একটা অর্ধজীবন আর একটা শুধু সময়। তুমি যে কাজটা করবা, শুধু সময়কে অর্ধজীবন দিয়ে ভাগ করবা, মাথায় মাথায় 60/20। এটা করার জন্য খাতা কলম দরকার আছে? নাই। 60/20 করবা, তোমার 3 আসবে, গেল। এই 3 হচ্ছে তোমার ছোট হাতের n এর মান। তো স্যার চাইছে কি? n এর মান, বড় হাতের n। তো বড় হাতের n বের করতে গেলে তোমার 1/2n আগে বের করতে হবে।
তো টু টু দ্য পাওয়ার ছোট হাতের n, ছোট হাতের n এর মান তুমি জানো 3, তাহলে 1/2 মানে কত 1/8। এই 1/8টাই কিন্তু তোমার কিসের মান, 1/8টাই হচ্ছে তোমার n/n0 এর মান। স্যার তো n0 দিয়ে দিছে, জাস্ট এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবা, অঙ্ক শেষ। তাহলে n0/8 করলে কত হয়, 200/8 করলে 25 হয়। তাহলে এরই মাধ্যমে আমরা উত্তরটা পেয়ে গেলাম 25 গ্রাম। আশা করি পুরোপুরি ক্লিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এরকম আরেকটা প্রশ্ন চলো আমরা সলভ করি। হ্যাঁ, মানে কতটুকু বুঝছো সেটা এখন আমরা বোঝার চেষ্টা করব এই ম্যাথটার মাধ্যমে। 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, এর অর্ধায়ু কত? তো অর্ধায়ুর ফর্মুলা আমরা সবাই জানি T½ = T/n, তাই না? T/ ছোট হাতের n। তো ছোট হাতের T এর মান তো আমরা জানি 14, কিন্তু n এর মানটা জানি না। n এর মানটা বের করতে পারবো, 1/16 অংশ অবশিষ্ট থাকে মানে কি n/n0, ঠিক আছে? n/n0, যত অংশ অবশিষ্ট থাকে সেটাই n/n0। কিছুক্ষণ আগে তোমাদেরকে শিখাইছি এটা কিসের সমান, 1/2n এর সমান। তো তোমরা এইটা দেখেই সাথে সাথে বলো দেখি এই ছোটদের n এর মান কত? খুবই সহজ, 4, কারণ 2^4 এর মান হচ্ছে 16। তাহলে n এর মান যেহেতু আমরা জেনেই গেলাম 4, তাহলে 7, তাহলে 14/4 করলে কত, 7/2, শেষ। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। সো দ্য কারেক্ট আনসার ইজ 7/2 মিনিট। নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি যদি -13.6 ইলেকট্রিক ভোল্ট হয়, তাহলে তৃতীয় বোর কক্ষ কত হবে? তো মোট শক্তি জানতে চাওয়া হয়েছে, তো আমরা সবাই ফর্মুলা জানি, E = কত, E = হচ্ছে -13.6 মাইনাস কত, 13.6 ডিভাইডেড বাই কত, n স্কয়ার। তো এখানে প্রশ্নে বলে দিয়েছে তৃতীয় বোর কক্ষ, তাই না? তাহলে 3 স্কয়ারকে আমরা 9 বলতে পারি। সো -13.6 ডিভাইড বাই 9। তো এইটা দেখলেই তো বোঝা যায় এটা একের চেয়ে একটু বেশি হবে, একের চেয়ে বেশি হবে, কারণ 9 কে 9 দুগুণ 18, দুই তো জীবনও হবে না। একের চেয়ে বেশি একটাই অপশন আছে, -1.5 ইলেকট্রিক ভোল্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2 ঘন্টা পর কোনো তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের অক্ষত থাকে, উক্ত তেজস্ক্রিয় বস্তুর অর্ধায়ুটা কত হবে? দেখো ভাই, অর্ধায়ু মানে কত, T½ তো T½ মানে কত, T/n। তো এখানে T মানে কি বলছি কি, 2 ঘন্টা পর কোনো তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের একটা অনুপাত মেবি এখানে মিসিং হয়েছে, ঠিক আছে? প্রাথমিক পরিমাণের একটা অংশ অক্ষত থাকে, এটা হচ্ছে প্রশ্ন, মিসিং হয়েছে, ঠিক আছে? উক্ত তেজস্ক্রিয় বস্তুর অর্ধায়ুটা কত হবে? আচ্ছা, প্রাথমিক পরিমাণের আমি ধরো তোমাদেরকে এখানে একটা বানায় একটা ভ্যালু দেই। ধরো ফর এক্সাম্পল 1/4, 1/4 আমি বানায় দিলাম, অক্ষত থাকে। তার মানে কি 1/4 1/2 n এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে n = কত, 2 হয়। তাহলে n এর মান যদি 2 এখানে বসাই দেই, আর t এর মান যদি 2 ঘন্টা বসাই দেই, 2 বসাই দেই, তাহলে উত্তরটা হবে 1 আওয়ার। তখন সেই ক্ষেত্রে উত্তরটা কত হবে, 60 মিনিট। ক্লিয়ার? তখন সেই ক্ষেত্রে উত্তরটা কত হবে, 60 মিনিট। যদি 1/4 বলা হয় তাহলে উত্তরটা হবে 60 মিনিট। যদি 1/8 বলা হয় তখন কত হবে, 2^3 হয়ে যেত, তখন n এর মান 3 হতো। n এর মান 3 হলে তখন 2 ঘন্টাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তখন যা বের হবে আর কি, ঠিক আছে? যদি 1/16 হয় তখন এখানে কত হবে, 2^, কত মান 16 হয়, 2^4 এর মান 16 হয়, তখন এখানে 4 হতো, তখন 2/4 মানে কত, 0.5 আওয়ার, বা আমরা তখন সেটাকে বলতাম 30 মিনিট। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। যদি 1/4 বলে দেয় তখন সেটা কত হবে, তখন সেটা হবে 60 মিনিট। ওকে, ঠিক আছে, উক্ত তেজস্ক্রিয় বস্তুর অর্ধায়ুটা আমরা জেনে গেলাম। তাহলে পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ যে ম্যাথটি, সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে কোনো ট্রানজিস্টর কমন বেস সংযোগে আছে, এর এমিটার ও কালেক্টর কারেন্ট যথাক্রমে, এমিটার কারেন্ট মানে কি আইই, আই এর মান কত, আই এর মানটা হচ্ছে 1 মিলিঅ্যাম্পিয়ার, 1 মিলিঅ্যাম্পিয়ার, হ্যাঁ। আর হচ্ছে 0.95 মিলিঅ্যাম্পিয়ার কার মান, কালেক্টর, কালেক্টর মানে কি আইসি, আইসির মান কত, 0.95 মিলিঅ্যাম্পিয়ার। বেস কারেন্ট জানতে চাওয়া হয়েছে, তো এটা ফর্মুলা তোমরা সবাই জানো, না জানলে জেনে নাও। আই = আরবি প্লাস আইসি, মুখস্থ রাখতে হবে। তাহলে আইবি = কত হবে, আই মাইনাস আইসি। আই এর ভ্যালুটা কত, 1 মিলিঅ্যাম্পিয়ার, আইসি এর ভ্যালুটা কত, 0.95 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 0.05 মিলিঅ্যাম্পিয়ার দাঁড়াচ্ছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 0.05 মিলিঅ্যাম্পিয়ার। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি বলবো শুভকামনা যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। এই ভর্তি পরীক্ষাটায় তোমরা ফিজিক্সে যাতে একবারে কোপায় দিয়ে আসো, 20 আউট অফ 20, ঠিক আছে? ম্যাথ যতটাই আসুক, একটা আসুক, দুইটা আসুক, তিনটা আসুক, চারটা আসুক, যতগুলো আসুক, যাতে একবারে ফুল চাপায় দিয়ে আসতে পারো। তো সবার জন্য শুভকামনা রইল।
ফিউচার ডাক্তার সাহেবরা। আসসালামু আলাইকুম।